ব্যালেন্স বা ইনভেন্টরি, অর্থাৎ বলেছিলাম কত টাকার মাল কিনলাম, কত টাকার মাল বিক্রি করলাম আর কত টাকার মাল রয়ে গেল। আমরা 3 ভাবে সহজ ভাবে করেছিলাম। তো আপনারা কেউ প্র্যাকটিস করেছেন কিনা? সেলস রিটার্ন হলে সেলস এর উল্টোটা করবেন, সেলস এর ঘরে উইদিন ব্র্যাকেটে লিখতে পারেন অথবা উল্টোটা করতে পারেন। সেলস রিটার্ন হলে পারচেজের ঘরে লিখতে পারেন, 2 ভাবে প্র্যাকটিস করা যায়। তো আপনারা প্লিজ এগুলো প্র্যাকটিস করেন, আর কোনো প্রবলেম হলে নেক্সটে আমি আজকে ক্লাস শেষ করে দেবো। বাট আমাদের এই প্ল্যাটফর্মটা থাকবে, আমাদের যে গুগল ক্লাসরুমের প্ল্যাটফর্ম, এটা আমাদের ফাইনাল পরীক্ষা না হওয়া পর্যন্ত, অর্থাৎ আমরা যে অনলাইনে ক্লাস করছি পরীক্ষাটা হয়তো ফেস টু ফেসই হবে। তো ফেস টু ফেস পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষা পর্যন্ত আমাদের এই এই প্ল্যাটফর্মটা থাকবে। কেউ এখান থেকে আশা করে যাবেন না, আমি ওটা রেখে দেব। আমাদের আর কোনো প্ল্যাটফর্ম নেই কমিউনিকেশনে। তো এখানে মোটামুটি 75 না 76 সাইজের ক্লাস সাইজ আমাদের, যেটা গুগল ক্লাসরুম বলি আমরা। এখানে আমাদের জুমে কম, কিন্তু ওখানে অনেক বেশি। তো এই প্ল্যাটফর্মটা থাকবে, আমাদের কাজে লাগবে, অন্তত পরীক্ষা পর্যন্ত আপনাদেরই বেশি কাজে লাগবে আমার চেয়ে, এটা বলতে পারি। তো প্লিজ আপনারা একটু প্র্যাকটিস করেন। আজকে আর রেকর্ডিং করব না। আজকে যে অবস্থা দেখতেছি, আপনারা সবাই কথা বলতে চাইলে ভিডিও চলাকালীনই কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। সামিয়া, কি হয়েছে? আমি শেখ বোরহানুদ্দিন। ভালো। আমি দুঃখিত স্যার, নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেটের প্রবলেম হলে কিছু করার নেই, ওটার কন্ট্রোল আমার, এটার উপর আপনাদের উপরে কন্ট্রোল নেই, নেটের উপর কিভাবে কন্ট্রোল। তো আজকে আমরা ডেপ্রিসিয়েশন নিয়ে একটু কথা বলি। আপনারা ক্লাস চলাকালীন কারোর কোনো প্রশ্ন থাকলে ক্লাস চলাকালীনই করতে পারেন। আমরা বলেছিলাম যে আমরা আজকে প্লান্ট অ্যাসেট নিয়ে কথা বলবো, আমাদের লাস্ট চ্যাপ্টার বোধহয় সিলেবাস। ভয়ের কিছু নেই, আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়ে দেবো, আমার আরো ভিডিও আছে, সেই ভিডিওটাই দিয়ে দেবো। আপনাকে স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আমরা আজকে ডেপ্রিসিয়েশন, আমরা আসলে শব্দটা করেছি নিয়ে, জার্নাল যখন করি তখনও করেছি, আমরা যখন তো আমরা তখন ইয়াসিন সাহেব আজানের আসতেছিল আপনার ওখান থেকে। আমরা এই শব্দটার সাথে আগে পরিচিত, এবং আমাদের এই ডেপ্রিসিয়েশন টার্মটা, এই টার্মটা আসলে আমরা বলি আমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্স, এইসব ডিসিপ্লিনে যারা পড়াশোনা করে তারা এই ডেপ্রিসিয়েশন শব্দটা খুবই শোনে, এবং জিনিসটা খুবই সহজ। আমরা আগে অঙ্ক করেছি, এখন আজকে একটু বলি ফর্মালি। সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা ট্রাক কিনেছেন আপনার বিজনেসের জন্য, হতে পারে সেটা ডেলিভারি ট্রাক, আছে না অনেক অর্গানাইজেশনে তো ট্রাক কিনে মাল ডেলিভারির জন্য, ডেলিভারি ট্রাক, ভ্যানও বলেন অনেকে। তো ধরুন এই ডেলিভারি ট্রাকটা আপনি কেনার পর থেকে যতদিন ধরে আপনি আপনার বিজনেসে এটা ইউজ করবেন, তো বলা হয় যে বিজনেসে ইউজ করলে, ইয়াসিন সাহেব ভিডিও অন করেন, আবার বলছি ভিডিও অন করেন, তাহলে আমি বিশ্বাস করব না। কি হয়, সমস্যা কি হয়? ভিডিও অন থাকলে সমস্যা কি হয়? ভিডিও অন থাকলে কি ফাঁকি দিতে পারেন না? জান না তানভীর সাহেব ভিডিও অন করতে ভয় পায়। কি হয় মানে ভিডিও অন করলে কি সমস্যাটা কি? আমি বুঝলাম না কিছু। আমাদের খাদিজা দেখেন না, একদম সরাসরি সেই খাদিজা, বিবি খাদিজার মতোই ইসলামিক ইয়েতেই করছে, আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের পাবনার মেয়ে শুনলাম আজকে। তো যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি এই যে ট্রাক কিনলেন, বিজনেসে ট্রাক কিনলেন বিজনেস অপারেশনে ইউজ করার জন্য, এই জন্য আমরা এই ট্রাকটাকে বলছি অপারেটিং অ্যাসেট, অর্থাৎ বিজনেসে ইউজ করবে না। তো এই ট্রাকটা ইউজ করার পর থেকে, আমরা অ্যাকোয়ার করার পর থেকে, কেনার পর থেকে আমরা জানি যতদিন ধরে আপনার বিজনেসে ট্রাকটা সার্ভিস দিতে পারবে, যতদিন বিজনেস অপারেশন ইউজ করবে, ততদিন পর্যন্ত দেখবেন যে প্রত্যেক বছরে এই ট্রাকের কিন্তু ভ্যালু কমতে থাকে। এটা আমরা জানি যে ট্রাকের ভ্যালু কমতে থাকবে প্রত্যেক বছরে, বলা হয় যে ভ্যালুটা লস হবে। তো এই যে ভ্যালু যে লস হবে ওই ট্রাকের, এই ভ্যালু কত টাকার ভ্যালু লস হলো, মানে ভ্যালু কমতে থাকলো, ডিক্লাইন করতে থাকলো,
এটাকে যদি আমরা মেজার করি, সেটাকে আমরা আসলে বলি যে কত টাকা লস হলো, সেটাকে মেজারমেন্ট করাটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। আমরা জানি যে কোনো অ্যাসেটেরই আসলে লাইফ টাইমে একটা অ্যাসেটের বলা হয় যে ভ্যালু একরকম থাকে না। ল্যান্ডের ক্ষেত্রে নর্মালি যদি নদী ভাঙন এলাকা না হয়, তাহলে আমরা জানি যে ল্যান্ডের দাম বাড়তে থাকে। আর ল্যান্ড বাদে অন্যান্য অ্যাসেট, সব অ্যাসেটেরই আমরা জানি যে তার ইউজফুল লাইফে ভ্যালুটা কমতে থাকে। তো বলা হয় যে এই যে ভ্যালু লস হয়, সেই ভ্যালুটা যে লস হয়, এটা তার ইকোনমিক লাইফে যদি আমরা অ্যালোকেশন করি, সেই অ্যালোকেশন করাটাকে আমরা এখানে বলছি ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা বললাম যে কোন একটা বলা হয় যে টেনজিবল ফিক্সড অ্যাসেট, সেই টেনজিবল ফিক্সড অ্যাসেট এটা ইউজ করার কারণে বা ফেলে রাখার কারণে তার যে ভ্যালু লস হয়, সেই যতটাকে আমরা অ্যাকোয়ার করি সেটাকে আমরা বলি কস্ট। তো বলা হয় এই কস্টটাই তার ইউজফুল লাইফে, তার ইকোনমিক লাইফে অ্যালোকেশন করে দেওয়াটাকে, সেটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। তো আজকে আমরা একটু জেনে নিই কি কি আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব সেই ডেপ্রিসিয়েশন, বলে ফেললাম কি জিনিস, আর একটু বলছি ডেপ্রিসিয়েশনের কারণ, এগুলো থিওরিটিক্যাল কথা, যে ডেপ্রিসিয়েশন কেন হয়, মানে ওই ভ্যালুটা লস হয় সেটা কেন। আর আমরা একটা জিনিস শিখবো যে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা কম বেশি হয় কোন কোন ফ্যাক্টরের কারণে, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর এই ডেপ্রিসিয়েশনকে এফেক্ট করে, এবং এই ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তার বিভিন্ন মেথডটা কি, টেকনিক কি, তো বা ফর্মুলা যাই বলি আমরা, এগুলো আমরা শিখবো যে আসলে এই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা কিভাবে আমরা ক্যালকুলেশন করবো, এটাই বেশি ইম্পর্টেন্ট। তো যেটা বলতেছিলাম ডেপ্রিসিয়েশন, এটা আগে বললাম যে কি, এটা হচ্ছে অ্যালোকেশন অফ depreciable cost over an assets over a plant assets useful life, অর্থাৎ কোনো একটা প্লান্ট অ্যাসেটের ইউজফুল লাইফে, ইকোনমিক লাইফে তার কস্টটাকে অ্যালোকেশন করাটা তো আমরা বুঝি। এখন বলা হচ্ছে যে প্লান্ট অ্যাসেটের কস্টটাকে প্লান্ট অ্যাসেটের ইউজফুল লাইফে অ্যালোকেশন করবো। তো আমরা কস্টটা বুঝি, কস্টটা বুঝি কি, কোনো অ্যাসেট যখন আমরা অ্যাকোয়ার করা মানে কি হয়, কেনা অথবা বানানো। তো এই যে আমরা প্লান্ট অ্যাসেট অ্যাকোয়ার করছি বা কিনছি, এর জন্য যে ফাইন্যান্সিয়াল স্যাক্রিফাইস করছি, আমরা যে ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট যে স্যাক্রিফাইস করছি, যেটা দিচ্ছি, যেটা এক্সচেঞ্জ করছি, সেটাকে আমরা বলছি কস্ট। তো বলা হচ্ছে এই কস্টটাকে আমরা তার ইউজফুল লাইফে ভাগ করে দেব। এখন প্রশ্ন আসছে যে প্লান্ট অ্যাসেট কোনটা আসলে। প্লান্ট অ্যাসেট বলতে আমরা বুঝি, মনে রাখবেন যে প্লান্ট অ্যাসেট হচ্ছে যে অ্যাসেট বিজনেসে, যে অ্যাসেটটা ট্যানজিবল কাকে বলছি, ট্যানজিবল বলতে দ্যাট ক্যান বি সিন অ্যান্ড টাচড, যে অ্যাসেটটা দেখা যায় এবং যে অ্যাসেটটাকে আমরা টাচ করতে পারি, যেটাকে দেখতে পারি এবং টাচ করতে পারি, স্পষ্ট করতে পারি, স্কিন টাচ। এখন তো টাচ শব্দটা বোঝার কথা, যে স্কিন টাচ, সেই টাচ, TOUCHED, টাচড। তো তার মানে আপনারা যার উপরে বসে আছেন, আমরা যেটার উপরে বসে আছি, এগুলো আমরা দেখতেও পাচ্ছি, এটা টাচ করা যাচ্ছে। আমরা যে রুমের মধ্যে আছি, যে বাসায় আছি, সেই বাসাটাও আমরা দেখতে পাচ্ছি, ফার্নিচার বলি, বিল্ডিং বলি, এগুলো সব কি ট্যানজিবল অ্যাসেট। এগুলোকে আমরা দেখতেও পাই এবং এগুলো স্পর্শ করা যায়। তারপর আমরা বলছি যে অ্যাসেটটা বিজনেসে যার ইউজফুল লাইফ হবে কত, মোর দ্যান 1 ইয়ার, অর্থাৎ যে অ্যাসেটটা বলা হচ্ছে আমরা যে অ্যাসেটটা বিজনেসে ইউজ করব ফর মোর দ্যান 1 ইয়ার, যেটা বিক্রির জন্য আমরা রাখবো না। তো তাহলে আমরা শিখলাম যে অ্যাসেটটা বিজনেসে ইউজ করব, যে অ্যাসেটটাকে দেখা যাবে, ছোঁয়া যাবে, যেটা বিজনেসে 1 বছর বেশি সময় ধরে ইউজ করবো, সেটাকে বলছি প্লান্ট অ্যাসেট। এই অ্যাসেটেরই আসলে আমরা ডেপ্রিসিয়েশন করতে, এই অ্যাসেটটা যত টাকায় অ্যাকোয়ার করবো, যত টাকায় কিনবো। অনেক সময় এমন হয় যে কেনার পরে গাড়ি ভাড়া, ভ্যান ভাড়া, ইভেন ইনস্টলেশন চার্জ, অনেক সময় হয় যে মেশিনগুলোকে ইনস্টল করতে হয়, ইনস্টলেশনের জন্য যারা ইনস্টল করে তাদেরকে টাকা দিতে হয়। ইভেন এক সময় আমার মনে আছে, আমি যখন প্রথমে লাইভে কম্পিউটার কিনি, কম্পিউটারের অ্যাক্সেসরিজ কিনে নিয়ে এসে বাসায় এসে ইনস্টল করতে হতো। যারা এসে কম্পিউটার ইনস্টল করে দিয়ে যেত, তাদেরকেও আবার আলাদা টাকা দিতে হতো। আপনার যারা পুরাতন আগে কম্পিউটার কিনেছেন তারা জানেন, এখন তো সব বিল্ট ইন পাওয়া যায়। এখন সরাসরি ওখান থেকে কিনে নিয়ে আসেন, বাসায় এসে কানেকশন দিয়ে শুধু কম্পিউটার চালানো যায়। আগে এটা চালানো যেত না, আগে মাদারবোর্ড আলাদা, আলাদা, এভাবে সব অ্যাক্সেসরিজ গুলো আলাদা ইউজ হতো, বিক্রি হতো, সেটা বাসায় এসে আবার ওগুলোকে অ্যাসেম্বল করতে হতো। এনিওয়ে, তো তাহলে আমরা শিখলাম যে এই অ্যাসেটটা আমরা যে টাকায় কিনবো বা যে টাকাকে অ্যাকোয়ার করব, এটাকে কমার্শিয়ালি রান করার আগ পর্যন্ত যত টাকা স্যাক্রিফাইস করব, পারচেজ প্রাইস থেকে শুরু করে সবই কস্টের মধ্যে আসবে, এবং এটাকে আমরা আমাদের ভাষায় বলি হিস্টোরিক্যাল কস্ট। এই কস্টটাকে আমরা কি বলি,
তার ইউজফুল লাইফে ভাগ করে দেব। এখন ইউজফুল লাইফটা কি বলা হয় যে ইউজফুল লাইফটা এই ইউজফুল লাইফটা হতে পারে যে কত বছর আমরা ইউজ করব, এটা বছরে হতে পারে অথবা আউটপুটে হতে পারে অথবা ইউনিটে হতে পারে। কি বলছি আমরা, আপনার মাঝে মাঝে একটু উত্তর দিন। আজানের কোনো যদি বুঝতে পারেন যে আপনার বাসায় আশেপাশে কোনো সাউন্ড হচ্ছে না, উত্তর দিতে পারবেন, আমার সাথে একটু পার্টিসিপেট করেন। আমরা বলছি ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ বলছি যে কত দিন কত বছর ইউজ করা যাবে, অথবা বলছি তার ক্যাপাসিটি। ক্যাপাসিটি বলতে যেমন একটা ফটোকপি মেশিন, লাইফ সাইকেলটা কতদিন? আচ্ছা ফটোকপি মেশিন বলা হয় যে কত পিস কত পেজ প্রিন্ট হয়েছে। আপনার সাইমন সাহেবের যদি প্রাইভেট কার থাকে, দেখবেন যে সাইমন সাহেবের প্রাইভেট কার কত বছর ইউজের হয়েছে, এটা হচ্ছে বড় কথা, যে কত কিলোমিটার রান করছে। যে অনেকে প্রাইভেট কার কিনতে গিয়ে দেখা যায় বলে যে আমরা যারা ক্যান্টনমেন্টের ভিতরে যে গাড়িগুলো চলছে সেগুলো কিনবো, দেখতেও সুন্দর, 10 বছর হয়ে গেছে, রান করছে কম। বোঝা যায় কথাগুলো কি? তার ইউজফুল লাইফ কি দেখে দেখতেছেন, কত কিলো রান করছে। এখন রিয়াজুল সাহেবের একটা মেশিন আছে, এই মেশিন কত আওয়ার উনি মেশিনটা চালিয়েছেন, কত আওয়ার উনি ইউজ করেছেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কত বছরের চেয়েও ইম্পর্টেন্টটা কোনটা, ইউজফুল লাইফ কিসে ধরতেছি, মেশিন আওয়ার, ঘন্টা, ঠিক আছে। এখন এমন হতে পারে যে না, আমাদের খাদিজার একটা ফার্নিচারের কথা বলতেছি, এইটা আবার বছরের সাথে, বিল্ডিং একটা বছরের সাথে যে কত বছর ইউজ হয়েছে, তাহলে সেগুলোকে আমরা বলবো তার ইউজফুল লাইফ। তো বলা হয় সেই ইউজফুল লাইফে, সেই ইকোনমিক লাইফ, এটাকে আমরা ইকোনমিক লাইফও বলি, অর্থাৎ যত বছর ধরে আমরা এই অ্যাসেট থেকে বেনিফিট পাবো সেটাকে বলতেছি ইকোনমিক লাইফ, সেটাকে বলতেছি ইউজফুল লাইফ। ইউজ করা যাবে মানে কি, বেনিফিট পাওয়া যাবে। তো সেই ইউজফুল লাইফে আমরা কস্টটাকে অ্যালোকেশন করে দেব। আমরা পরে উদাহরণ দিলে আরো ভালো বুঝবে। তো তাহলে আমরা ডেফিনিশনে বলছিলাম যে এই প্লান্ট অ্যাসেট বুঝলাম, যেটা দেখা যায় ছোঁয়া যায়, বিজনেসে 1 বছর বেশি ইউজ করবো, সেই ধরনের অ্যাসেটকে যত টাকা অ্যাকোয়ার করবো সেই কস্টটা তার ইউজফুল লাইফ, অর্থাৎ যত বছর তার সেই অ্যাসেট থেকে বেনিফিট পাবো, প্রত্যেক বছরে আমরা সেই কস্টটাকে অ্যালোকেশন করব। এই অ্যালোকেশন করাটাকে আমরা এখানে বলছি ডেপ্রিসিয়েশন। এবং আমরা জানি এটা একটা এক্সপেন্স। আমরা এর আগেও শিখেছিলাম যে যত টাকা অ্যাকোয়ার করা হয় সেটাকে বলা হয় কস্ট, এবং কস্টের যত টাকার বেনিফিট নেওয়া হয়, কস্টের যত টাকা এক্সপায়ার্ড হয়ে যায় সেটাকে আমরা বলি এক্সপেন্স। ইয়াসিন সাহেব কি কথা বললাম বলেন তো? কেন সামনের দিকে খালি হাত দেখা যায়? অ্যাকাউন্টিং পিরিয়ড যে আমরা মেশিন ইউজ করি, আমাদের ইউজফুল লাইফ। আর যেটা আমাদের স্যার আবার একটু বলবেন, প্রবলেম তো বলছেন। কেন বাবা খালি হাত দেখা যায়? ইয়াসিন সাহেবের হাত হাত নড়াচড়া করবেন না, মুখ দিয়ে কথা বলেন গেলে। তো ঠিক আছে, কাকে বললাম, কস্ট আর এক্সপেন্সের মধ্যে কি তফাৎ কি দেখালো? আমরা বলছি ডেপ্রিসিয়েশন এটা একটা এক্সপেন্স। এক্সপেন্স কাকে বলে কি বলছে? আমাদের যে আমরা ধরুন একটা অ্যাসেট কিনলাম $10,000 দিয়ে, তাই তো? কত ডলার দিয়ে বললাম? $10,000 $10,000। ওকে, আমরা ধরে নিচ্ছি যে এই অ্যাসেটটা আমরা বেনিফিট পাবো কয় বছর? 10 বছর। তো বলা হচ্ছে যে এই 10 বছরটা থেকে বেনিফিট পাবো, 10 বছরটাকে বলতেছি আমরা ইকোনমিক লাইফ, ইউজফুল লাইফ। এই $10,000 এটাকে বলতেছি কস্ট। এটাকে কি বলছি? কস্ট। আচ্ছা, It's the cost of economic life. ইকোনমিক লাইফ। আমরা বলছে $10,000 কে এই 10 বছরের মধ্যে অ্যালোকেশন করে দেব, কারণ এই $10,000 অ্যাসেটটা 10 বছর ধরে ইউজ করবে। 10 বছর ধরে যখন ইউজ করতে পারবে, বলা হয় যে প্রত্যেক বছরে আমরা বলছি তার ভ্যালু কমবে। $1,000 করে কমে যাবে স্যার। 10 বছর ধরে তার ভ্যালুটা কমবে। তো 10 বছর যে ভ্যালু কমবে, তো প্রত্যেক বছরে আমাদের ভ্যালু কমবে, প্রত্যেক বছরে আমরা বেনিফিট পাবো এই অ্যাসেট থেকে।
অথবা যদি রাখি তাও এই কস্টটা এক্সপায়ার্ড হতে থাকবে। কি হতে থাকবে? এক্সপায়ার হতে থাকবে। কস্টটা টাইমের সাথে সাথে এক্সপায়ার্ড হবে, অথবা এই অ্যাসেটটা থেকে আমরা আমরা বলি আমরা সেটা ইউজ করব অথবা কনজিউম করব। আমরা বলছিলাম যে এই অ্যাসেটের এই কস্টের যত টাকা ডলার এক্সপায়ার্ড হবে বা ইউজ হবে কোন একটা অ্যাকাউন্টিং পিরিয়ড, সেটাকে বলছিলাম অর্থাৎ এক্সপায়ার্ড কস্টটাকে আমরা বলছিলাম এক্সপেন্স। ইয়াসিন সাহেব ক্লিয়ার? তার মানে প্রত্যেক বছর, এক বছর যখন পার হয়ে যাবে ভাগ দেব, তাহলে আমরা 10,000 হলে এক বছরে দেখতেছি 1,000। তার মানে এই এক বছরে আমরা এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, এক্সপায়ার্ড হয়ে যাবে। সেই 1,000 কে আমরা নাম দিচ্ছি এবং এই ক্ষেত্রে এটার নাম কি? এটার নাম কি বলছি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আপনারা এর আগে যখন জার্নাল এন্ট্রি করেন তখন আমরা যদি অন্যভাবে বলি, সেখানে $10,000 আপনি 10 মাসের অ্যাডভান্স, আপনি যে ব্যবসা করেন, যা আপনার যেটা বলা হয় যে বিল্ডিংটা ভাড়া নিয়েছেন, যে বিল্ডিংটা ভাড়া নিয়ে ব্যবসা করছেন, সেই মালিককে 10 দিয়েছেন $10,000। কত দিয়েছেন? $10,000। $10,000 এটা দিয়েছেন। আমরা ধরে নিলাম যে অগাস্টের 1 তারিখে দিয়েছেন, অগাস্টের 1 তারিখে। তো অগাস্টের 1 তারিখে আপনারা কি করবেন তাহলে? যে তারিখ হয় ওই তারিখ রিপোর্ট করাটাকে আমরা কোন ধরনের জার্নাল বলি? জার্নাল। হ্যাঁ, জেনারেল জার্নাল। জার্নাল। আলহামদুলিল্লাহ। জেনারেল জার্নালে আমরা কি লিখতাম? কি লিখছিলাম? প্রিপেইড রেন্ট, মনে পড়ে? জি স্যার। প্রিপেইড রেন্ট, ডেবিট, ক্যাশ, ক্রেডিট। তো প্রিপেইড রেন্ট থেকে আমাদের টাঙ্গাইলে ডিসি যে যখন তখন শুধু আনমিউট করে উত্তর দিবেন, পারলে পরবর্তীতে কথা না বললে মিউট করে রাখবেন। এটা খুব সহজেই সম্ভব, বেশি কষ্ট হয় না, একদম একটা কার্সারটা শুধু ওখানে নিয়ে রাখলেই হয়ে যায়, সহজ কাজ। তো প্রিপেড রেন্টটা টাঙ্গাইলে ডিসি বলবেন, টাঙ্গাইলে ডিসি বলেন এই প্রিপেড রেন্টটা কি হিসাবে রেকর্ড করলেন, অ্যাসেট নাকি এক্সপেন্স? অ্যাসেট। স্যার এক্সপেন্স। আচ্ছা, ডিসি যদি বলে প্রিপেড রেন্ট এক্সপেন্স বলে, লিয়াকত সাহেবদের মতো ওসিরা কি করবেন? টাঙ্গাইলে ডিসি কি মহিলা ছিলেন না এর আগে? আচ্ছা, তো এটা নাকি এক্সপেন্স, বোঝা যায় লিয়াকত সাহেব ক্লাস করেননি। স্যার এটা অগ্রিম ভাড়া, এটা অ্যাসেট, সম্পদ, অ্যাসেট, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো তার মানে আমাদের এই ডলার, এটা প্রিপেড রেন্ট, এটা অ্যাসেট, ঠিক আছে? তখন 1 বছর চলে যাবে, তখন 1 বছর চলে যাবে, 1 বছরে তো আমরা ওই যার ভাড়া নিয়েছি, বিল্ডিংটা ভাড়া নিয়েছি, তাকে তো 1 বছরের আমরা তো $10,000 অ্যাডভান্স দিয়ে দিই। অ্যাসেট কেন বলছি? যার থেকে ফিউচার বেনিফিট পাওয়া যায় সেটা অ্যাসেট। এরকম বহু কথা আলোচনা হয়েছে। বলা হয় যে $10,000 মধ্যে 1 বছর ইনভেস্ট করি কখন? অগাস্টের 1 তারিখ, তাহলে ডিসেম্বরে যে করবো, ডিসেম্বরে কয়েক মাসের হবে, অগাস্ট ডিসেম্বর পর্যন্ত কয়েক মাসে আমরা ইউজ করেছি। তাহলে এই কয়েক মাসে যা হবে হিসাব করে কত বছরের আমরা ওই মানে কি সুবিধাটা হবে আমাদের জন্য এক্সপেন্স, নাম হবে রেন্ট। এটার নাম কি হয় তখন? রেন্ট এক্সপেন্স। ডিসেম্বরে গিয়ে তখন আবার অ্যাডজাস্ট করি। এটা যদি 10 বছরের হয় তাহলে 1 বছরের হবে 1,000, সেটা আবার 12 দিয়ে ভাগ করে আবার অগাস্ট পর্যন্ত যে কয় মাস হয় সেই কয় মাস দেওয়া। এটা আমরা তখন শিখেছিলাম। এখানেও আসলে এই আমরা রেন্ট এক্সপেন্স বললাম, আসলে কি হলো? এই প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড হলো, অ্যাডভান্স পেমেন্টটা কি হয়ে গেল? এক্সপায়ার্ড হলো। এক্সপায়ার্ড হওয়াতে তখন হয়ে গেল নাম রেন্ট এক্সপেন্স।
কিন্তু এই প্রিপেড রেন্টটা কি, এটা কিন্তু অ্যাসেট, এটা কিন্তু কস্ট। এটা কি কস্ট। তো বলা হয় ঠিক একইভাবে এই অ্যাসেট যেটা কিনলাম $10,000 দিয়ে, আগে বলছিলাম সেটাও কিন্তু অ্যাসেট। এটা 1 বছর গেলে তখন বছরে আমরা বলতেছি এই 1000 তখন এক্সপায়ার্ড হয়ে যাবে, ওই মেশিন থেকে 1 বছরে। আমরা যদি স্ট্রেট লাইনে বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো মেথড শিখবো পর, এখন আপাতত শিখে রাখি। তাহলে আবার এমন হয় যে 10 বছর শেষ $10,000 আমরা আবার রিসেল করে দিচ্ছি। তো ঠিক আছে, যখন আমরা রিসেল করব, রিসেল গেলে করব, ডিসপোজ করতে গেলে যেটাকে আমরা ডিসপোজেবল কস্ট বলি, ওটা নিয়ে একটু পরে কথা বলছি। তাহলে আপাতত একটু শিখতে পারলাম যে এই ডেফিনেশনে যে টার্মগুলো ইউজ করলাম, প্লান্ট অ্যাসেটও বুঝলাম, লাইফও বুঝলাম, কস্ট, লোকেশনটা, এই এক্সপায়ার্ড হওয়াটাকে আমরা বললাম ডেপ্রিসিয়েশন। আশা করি একটু একটু বুঝতে পেরেছি। Yes, sir. এখন শিখবো যে ডেপ্রিসিয়েশন কেন হয়। ডেপ্রিসিয়েশনের কারণ, এই যে দামটা যে কমে, এগুলো কারণ। আমরা প্রথমটা কি নাম দিয়েছিলাম? ফিজিক্যাল ডেটেরিয়েশন। তো ফিজিক্যাল ডেটেরিয়েশন কি বলছি আপনারা ছবিতে কি বুঝতে পারছেন? ইয়াসিন সাহেবের নয়েজ হয় খুব। ইয়াসিন সাহেবই তো দেখি আনমিউট করা, কিন্তু বেশি নয়েজ। Sir, physical deterioration. বোঝা যাচ্ছে Equipment দেখা যাচ্ছে। বোঝা যায়। Equipment, machine, মেশিনারিজ আর ফার্নিচার দেখা যাচ্ছে স্যার। machine furniture. আছে বোঝা যাচ্ছে, আছে ওটা কি বোঝা যাচ্ছে, কি হয়েছে আসলে এখানে? এটা তো টেবিল ওয়ার্ড্রোব। লেখো সাহেব, ডিসটা তো র্যাঙ্কিং এ আমার, তো আমার র্যাঙ্কিং হচ্ছে গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারিদের লেভেলে। তো ডিসি তাহলে একটু বকা দেবো। দেন স্যার দেন। প্রফেসরদের নিচে, তো সেজন্য একটু বকি। এটা হচ্ছে না, ইয়াসিন সাহেব অফ করে দিয়েছেন। ইয়াসিন সাহেবের ওইটা সমস্যা আছে, তো ইয়াসিন সাহেব অফ করে দিয়েছেন, ওখানে কোনো নয়েজ হচ্ছিল। ঠিক আছে, আমার কথা এখন শোনা যায় কিনা? জি স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে ওইটা ওয়্যার, ওইটা কি মেশিন যেন কি। তো আমরা এখানে বুঝতে পারছি কি ফিজিক্যাল ডেটারিয়েশন বলতে, এখানে ফিজিক্যাল ডেটারিয়েশন কি হচ্ছে, এখানে আসলে ইউজ করার কারণে ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হওয়ার কারণে মরিচা পড়ে গেছে, দেখেন ভেঙে গেছে। তা বলা হয় যে কোনো একটা অ্যাসেট যখন এরকম মরিচা পড়ে যায়, এটা কিসের কারণে হয়? ইউজ করার কারণে। কিসের কারণে হয়? ইউজ করার কারণে। যখন এরকম মরিচা পড়ে যায়, সে ওয়্যার হোক আর এই যে ডান পাশে যে শ্যালো মেশিন, কি মেশিন এটা বুঝতে পারতেছি না, তো ট্রাক্টরও হতে পারে, কি যেন বলে না, এই যে চাষ করে যে, ওটার মতো মনে হয়। তো যাক, যেটা হোক আমরা বুঝতে পারতেছি, ওই যে আগে যে বলছি যে অ্যাসেটটা ধরা যায়, ছোঁয়া যায়, যেটা বিজনেস ইউজ করবো, এরকম কোন গুলো বলা হচ্ছে ব্যবহার করার কারণে ক্ষয় হওয়ার কারণে যখন মরিচা পড়ে যায়, তখন এই অ্যাসেটটাকে আমরা রিপ্লেস করি। কি করি? করি। নিশ্চয় ডিসি সাহেবের বাসায় এরকম ফার্নিচার নিয়ে গেলে বউ ঢুকাতে দিবে না, তাই তো? তো বলা হয় যে এটা বের করে দিবেন, রিপ্লেস করতেন কিসের কারণে? তো বলা হয় যে রিপ্লেস করতে গেলে আপনি ফান্ড পাবেন কোথায়? আগে যেটা বলা হতো, ফান্ড বলা, এখন আর এগুলো নেই। আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলি আমরা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফান্ড, এটা কি হয়? এটা একটা ডেপ্রিসিয়েশন ফান্ড। তো বলা হয় যে আমরা এটা তো আসলে নগদে দিই না, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বলতেছি প্রত্যেক বছর 1000 আমরা কি নগদে ওই রেন্টের মতো কি খরচ, আমরা কি রেন্ট এক্সপেন্সের মতো কি নগদে দেবো নাকি? তাহলে আমরা কি করব, এটা জাস্ট ওই কস্টটাকে অ্যালোকেশন করব, আমরা কাগজে এক্সপেন্স হিসাবে দেখাবো। কিন্তু ওই যে প্রথমে যে $10,000 দিয়েছি, ওখানে কিন্তু আমার ক্যাশ চলে গেছে। প্রত্যেক বছরে আমরা জাস্ট যে ভ্যালু কত টাকা রেখে দেখাবো, যাতে ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে ওই অ্যাসেটকে যে চার্জ করে আমরা। ইয়াসিন সাহেব একটু অফ করেন। ইয়াসিন সাহেব যাতে নয়েজ হয়, এই জন্য অন্যরা। আচ্ছা,
এই যে চলে গেছে, তাহলে তো মুশকিল। ক্লাস তো উঠে বলি বলি শুধু মিউট করতে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে ভ্যালু আমার কারণ হচ্ছে করার কারণে মরিচা পড়ে যায়, ক্ষয় হয়ে যায়, এটা ঠিক আছে। Yes, আর sir. কারণ হয় পরেরটা, এটা যারা ঢাকা শহরে থাকেন তারা তো বুঝার কথা। পরেরটা দেখে কি বোঝা যাচ্ছে? তাহলে ফিজিক্যাল কি বুঝলাম? যেটা ব্যবহারজনিত ক্ষয়। কি শিখলাম? যেটা ব্যবহারজনিত ক্ষয়। ক্ষয়, চেহারাতে ক্ষয় আসে দেখ, ঠিক আছে। আমাদেরও হবে, যাবে, দাড়ি পেকে যাবে, দাঁত পড়ে যাবে, মঙ্গল পরেরটা কি বলেন তো? এই যে টিসি বাস আর এই পাশে প্লেন, Aeroplane. এটার আমরা কি বলছি? Delicacy for future needs. তার মানে আসলে এটা বলতে এটা আপনার ক্যাপাসিটি নেই, মানে ক্যাপাবল না, ঠিক আছে। কিসে ক্যাপাবল না? আপনি কোনো নিড, কোনো রিকোয়ারমেন্টস করতে পারছেন না, ইনএবিলিটি টু প্রোভাইড সার্ভিসেস। আপনি দেখেন এখানে ক্যাপাসিটি আছে 50 জন প্যাসেঞ্জারের, প্যাসেঞ্জার দেখেন ওখানে দাঁড়ায় আছে। Huge পরিমাণ। এটাও আমরা বলছি কারণ এটাও কি হবে? এর ভ্যালু কমবে। কি হবে? এটার ভ্যালু কমবে। জনগণ যদি ডিমান্ড সাইজের আর আপনি যদি সাপ্লাই দেন ছোট, দামও দেখবেন কমে যাবে। দাম কি হবে? কমবে। তো তাহলে আমরা দেখলাম যদি এরকম হয় যে আসলে ডিমান্ড আছে, করতে পারছি না ওই অ্যাসেট, তখন তাহলে বুঝতে পারছি দুটা কমে, কমাটাকেও আমরা ডেপ্রিসিয়েশন ব্যাপার না। আজও স্টুডেন্ট বুঝলাম না। এরপরেটা কি বলছি? বলি না মাঝে মাঝে যে অ্যাসেট অবসোলেট হয়ে গেছে, অবসোলেট হয়ে গেছে। এখানে একটু খেয়াল করে দেখেন যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে, ইনোভেশনের কারণে তাতেও অ্যাসেটের ভ্যালু কমে। আপনি এখন যদি সিআরটি মনিটর ভাষা ইউজ করেন, আগের যেই যে বিশাল সাইজের, আমি 1200 টাকায় বিক্রি করে দিচ্ছি সিআরটি মনিটর, তো অনেক টাকায় কিনে 1200 টাকায়, সবই ঠিক আছে, কিন্তু তারপর চলে না। হ্যাঁ, যাই হোক, তো এখন আবার ছিল কি এলসিডি, এখন আসলে আবার এলইডি, দিন দিন খালি বলা স্মার্ট হচ্ছে, তো পাতলা হচ্ছে। এখন খেয়াল করবেন তো বলা হচ্ছে যে এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে, কম্পিউটারে আমরা বলি এখন পেন্টিয়াম 4, পেন্টিয়াম 5, তো দেখেন যে এই যে ইনোভেশনের কারণে বলা যায় এটা কয়েকদিন আগে বাজারে এসছে, নতুন একটা মডেল আসার কারণে, নতুন একটা ডিজাইন আসার কারণে দাম কমে গেছে, না এরকম। তার মানে আমরা দেখলাম যে যদি অবসোলেট হয়ে যায়, অবসোলেট হওয়ার কারণ হচ্ছে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে, টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের কারণে, ডিজাইনের চেঞ্জের কারণে, মডেলের যে চেঞ্জের কারণে তাতেও দাম কমে যায় না? ডিসি সাহেব? জি স্যার। হ্যাঁ, কয় যে আমরা তো সেকেলে হয়ে গেছি, ব্যাক ডেটেড। ডিসি সাহেব শোনেন না এখন কথাবার্তা? এগুলো তাহলে আচ্ছা, তো তার মানে আমরা শিখলাম আরো অনেকগুলো কারণ আছে, আপনারা বই থেকে শিখলেন। মেজর কারণ হচ্ছে এইগুলো, যে ব্যবহারজনিত ক্ষয়, তারপরে যা ডিমান্ড আছে সেই সার্ভিসটা দিতে না পারা, অক্ষমতা, সেই কারণেও। আবার যদি অবসোলেট হয়ে যায়, অবসোলেট হয় কিসের কারণে? টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে। আপনার সেটা টিভির কারণে, টিভির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন, ডান পাশে মোবাইল ফোনে যেটা, সেখানেও দেখতে পাচ্ছেন। একসময় ছিল মোটরোলা সেট, এরকম অ্যান্টিনা সহ, অনেক দাম, অনেক ভালো সার্ভিস দেয়, তারপরে এখন চলে না। তো যাই হোক, তো বলা হচ্ছে যে এইসব কারণে আসলে ডেপ্রিসিয়েশন হয়, দাম কমে। এরপরে আমরা যেটা আলোচনা করব, বলছিলাম যে কি কি কারণে ডেপ্রিসিয়েশনের পরিমাণ কম বেশি হয়, অর্থাৎ ডেপ্রিসিয়েশনকে এফেক্ট করে, ঠিক এইরকম ডেপ্রিসিয়েশনকে এফেক্ট করে ডেপ্রিসিয়েশনের পরিমাণ কম বেশি হবে। এটার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে কস্ট, কথা বলছি, কস্ট।
ডিসি সাহেবের নিশ্চয় মনে আছে কস্ট কাকে বলে? স্যার আমাদের যে অ্যাসেট স্যার। এই ইয়াসিন সাহেব, আপনি তো আর ডিসি, আপনি তো এসপি মাসুদ, আমাদের ডিসি সাহেবের কথা বলছি। এরকম একজন ডিসি ছিলেন না, জামালপুরের দিকে কথা আকাম কুকাম করছিলেন? পারলো আর দিলে ভালো ডিসি। দেখি লিয়াকত সাহেব বলেন। লিয়াকত মানে কিন্তু আবার এই যে পুলিশের ইয়ে না, কিন্তু উত্তর দিতে পারলে ওই লোক, আর সঠিক উত্তর দিতে পারলে টাঙ্গাইলের, আর উত্তর দিতে না পারলে কক্সবাজারের লিয়াকত। হ্যাঁ বলেন বলেন, কষ্ট কাকে বলে? লিয়াকত সাহেব বলছেন। ইয়াসিন স্যার, সাহেব, হ্যাঁ বলেন, বুঝতে পারছি স্যার। কষ্ট কাকে বলে বলেন? উত্তর দিতে না পারলে কিন্তু ওই লিয়াকত, বুঝছেন তো কোন লিয়াকত? এখন তো স্যার উত্তর দিতে ভয় করতেছে যে কোনটা হয়ে যায়, ভুল হয়ে গেলে তো আবার ওই লিয়াকত হয়ে যাবো। আশা করবো যে এসআই হয়ে যাবেন না, এসআই না ওসি না এসআই। হ্যাঁ, কষ্ট কাকে বলে? কষ্ট কষ্ট তো স্যার অ্যাকচুয়ালি মূল্য আজকে কি কষ্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে? আজকে তো কষ্ট নিয়ে কোনো হ্যাঁ, আজকে তো শুরুতেই স্যার বলছিলেন। আপনার কাছে কি মনে হয়, আপনি কি শার্টটা কিনছেন? যে শার্ট না গেঞ্জি? এটা স্যার গেঞ্জি। গেঞ্জিটা কি কিনছেন? জি স্যার, গেঞ্জিটা তো কিনছি। আচ্ছা, এটা আমার অ্যাসেট, এটাই লোক। আমার ভাষায় বলছি অ্যাকোয়ার করা। কি করা বলছি? অ্যাকোয়ার করা, পারচেজ করা। বুঝেন আমার কথা? বোঝা যায়? জি স্যার, একবার। জি জি। আচ্ছা, তো এই যে অ্যাকোয়ার করতে গিয়ে আপনি এই গেঞ্জিটা অ্যাকোয়ার করতে, যার কাছ থেকে অ্যাকোয়ার করছেন, যেখান থেকে পারচেজ করছেন, তার সাথে ফাইনান্সিয়াল, সেখানে তাকে ফাইনান্সিয়াল স্যাক্রিফাইস করতে হচ্ছে না? ক্যাশ টু ব্যালেন্স, চেক হোক ক্যাশ হোক, আপনি এক্সচেঞ্জ করতে হয়েছে না? জি। এই ভ্যালুটা, যে অ্যামাউন্টটা আপনি এক্সচেঞ্জ করেছেন, স্যাক্রিফাইস করেছেন, সেটা হলো কস্ট। আপনি তো খুব সহজে বুঝে, লেখাপড়া না জানা লোকেও বুঝে। জিজ্ঞাসা করলে যে ভাই আপনার এই গেঞ্জিটার কস্ট কত, বলবে যে 350 টাকা। তো 350 টাকা আপনি এক্সচেঞ্জ করেছেন, 350 টাকা স্যাক্রিফাইস করেছেন, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্যাক্রিফাইস। ওই কস্ট শব্দটা বাংলায় লিখলে কি রকম হয়? কস্ট তো স্যার মূল্য বা দাম। বাংলায় লিখলে কি রকম হয়? কস্ট এরকম। এটা স্যার কষ্ট। এইটাও কষ্ট, আর্থিক কষ্ট। কি ধরনের কষ্ট? এটা হলো কেউ কাউকে কথা দিয়া কষ্ট দিতে পারে, কেউ কাউকে আঘাত করে কষ্ট দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো এটাও তো কষ্টই। টাকা পয়সা দিলেন আপনি, কষ্ট না? আর্থিক টাকা পয়সা পাই, টাকা পয়সা দিল না। জি স্যার, টাকা পয়সা দেওয়া লাগতে পারে, এটাও কষ্ট। সময় একটা গুনে গুনে দিচ্ছেন, তো কষ্ট না হলে তো একবারে বেশি করে দিচ্ছেন। জি। তাহলে কষ্ট কি শিখলাম? এটাও কষ্ট, আর্থিক কষ্ট। মনে থাকবে আপনার? জি স্যার। লোক স্যার কথা মাঝে মাঝে বাঁচতেছে। কথা তো মাঝে মাঝে বাঁচতেছে। যদি বলি যে আপনি হয়ে, শুনতে পেলেন কিনা? স্যার এখন যেটা বললাম যে আপনি ডিসি থেকে এসআই হয়ে গেলেন, মাঝখানে স্যার এটা শুনতে গেছিলাম তো স্যার, ক্লাস করতে পারি না একটু ঝামেলার জন্য। আচ্ছা যাই হোক, অনেক কথাই বলেন না। আমরা আসলে বলছি কস্ট বলতে ফাইন্যান্সিয়াল স্যাক্রিফাইস। কোন অ্যাসেট অ্যাকোয়ার করতে গেলে, কোন অ্যাসেট পারচেজ করতে গেলে, কিনতে গেলে, বানাতে গেলে আমরা যে আর্থিক যে স্যাক্রিফাইস করি, স্যাক্রিফাইসটা হয়, সেটাই হলো কস্ট। টাকা এক্সচেঞ্জ করি, বলা হয় কস্ট। আসলে আমরা সকালে বসে আছি 17 বছর, তারা কিছু করার নেই, আটকে গেছি। আরো শাদি করে আরো আটকে গেছি। ওয়াইফ ইউনিভার্সিটি, এই লেভেলে আপনার যে দাড়ি টাড়ি বয়স দেওয়া হয়েছে, সামনের দিকে চুলও অনেকটা উঠে গেছে। কষ্ট বলতে পারেন, আমি এক ধরনের কষ্ট পেলাম, মানসিক কষ্ট পেলাম। এটা ওপেন ইউনিভার্সিটি, তো এটা হজম হয়ে গেছে। তাহলে কস্টটাও আমরা শিখলাম ডেপ্রিসিয়েশনকে এফেক্ট করে।
কস্ট কম বেশি হলেও ডেপ্রিসিয়েশনের পরিমাণ কম বেশি হয়। এরপরে আরেকটা জিনিস আছে, সেটাকে বলছি এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালুটা সেটা কি জিনিস? ওই যে বললাম 10 বছরের জন্য একটা মেশিন কিনছি, 10 বছর শেষে তো আমরা ওইটা ভাঙার হিসাবেও বিক্রি করব। ওই যে আপনি দেখলেন আপনার ওয়্যার ডয়ার, ওই যে একটা মেশিন দেখলেন, ওই মেশিনটা ধরুন 10 বছর ইউজ করা শেষ, তো এটাকে আমরা কেজি দরে বিক্রি করে দিতে পারবো না? জি পারবো। জি পারবো। টাকা পাবো না? একটা ভ্যালু পাবো তো? জি জি একটা ভালো পাবো। আচ্ছা, তো এই মেশিনটা যদি বিক্রি করতে চান, তো যার মাধ্যমে বিক্রি করবেন বা এটা বিক্রি করার জন্য যদি গাড়িতে করেও নিয়ে যান, তো বিক্রি করা বাবদ যদি খরচ হয়, বিক্রি করা বাবদ যদি আপনাকে টাকা দিতে হয় আবার, অর্থাৎ এটা যখন ডিসপোজ করবেন, কি করবেন আপনি বলছেন? কি করবেন? করতে গেলে আপনার গুদাম থেকে সরাবেন, যারা কিনে নিয়ে গেল ডিসপোজ করে দিলেন বা বিক্রি করে দিলেন, এখানে এটা করতে তো কিছু কষ্ট হয়, কষ্ট না? জি আমরা কষ্ট কি বলতে ডিসপোজাল কস্ট। ডিসপোজাল কস্ট। আপনার এই মেশিনটা এখান থেকে তুলে নিয়ে গেল, যারা তুলে গেল, যাদেরকে তুলে নিলেন, সরাই দিলেন, তাদেরকে তো টাকা দিতে হয়, আর বিক্রি করতে গেলেও কিছু খরচ হয়। আপনার ওই মেশিনটা মরিচা পড়া, ওই মেশিনটা ধরুন 10 বছর শেষে $1000 আপনি সেল করলেন। 10 বছর ইউজ করা শেষে এই $10,000 ওই মেশিনটা $1000 ডিসপোজ করলেন, সেল করলেন, এবং এটা সেল করতে গিয়ে আমরা ধরে নিলাম যে আপনার এখানে $100 ডিসপোজাল কস্ট। কত বলছি? $100 ডিসপোজাল কস্ট। আপনাদের মনে আছে নিশ্চয়, আমরা ইকোনমিক লাইফ কত বলছিলাম? 10 ইয়ার্স 10 ইয়ার। ইকোনমিক্যাল লাইফ। এখানে কস্ট কত বলছি লিয়াকত স্যার? ডিসপোজাল কস্ট $100। না না, কস্ট কস্ট হলো $10,000। $10,000। তো আর এই যে $1,000 এটা কি বলছে? এটা হলো সেলভেজ ভ্যালু। আমরা ভ্যালু। সেলভেজ ভ্যালু তাহলে কি শিখলাম? ইউজফুল লাইফ শেষে যত টাকায় আমরা ডিসপোজ করব, সেল করব, জি একদম সহজ ভাষায় ভাঙার হিসাবে, স্ক্র্যাপ হিসাবে, কি হিসাবে? ভাঙার হিসাবে বিক্রি করলে যে টাকাটা আসবে, স্ক্র্যাপ হিসাবে যে টাকাটা আসবে, তো ভালো বুঝছেন। তো বলা হয় যে এই যে স্ক্র্যাপ হিসাবে কেজির দরে বিক্রি করে দিলেন, স্ক্র্যাপ বলি, সেলভেজ ভ্যালু বলি, রেসিডুয়াল ভ্যালু বলি, তারপরে রিসেল ভ্যালু বলি, রিমেইনিং ভ্যালু বলি, বিভিন্ন নামে বলতে পারি। তো বলা হচ্ছে যে এই ডিসপোজেবল কস্ট বাদে, এই ডিসপোজাল কস্ট বাদে, তাহলে ডিসপোজাল কস্ট বাদে কত হয়? 900। আচ্ছা, তাহলে $900টাকে আসলে আমরা অ্যাকচুয়ালি কি বলবো? সেলভেজ ভ্যালু। তার মানে আমরা সেলভেজ ভ্যালু যখন কনসিডারেশনে নেব, তখন যদি আমাদের কোনো ডিসপোজাল কস্ট যদি থাকে, ডিসপোজ করতে গিয়ে যদি কোনো কস্ট থাকে, যদি থাকে, তাহলে সেটা আবার বাদ দেবো, কারণ এগুলো কস্ট। আর এই 1000টা এটা কি রেভিনিউ? এই 1000 এটা আসতেছে না যাচ্ছে? রেভিনিউ, রাইট। হ্যাঁ, সেলস রেভিনিউ। $1000 আসছে না যাচ্ছে? $1000 আসতেছে স্যার, আসতেছে, যেটা যেটা আসছে। আমরা যেটা করতেছি ডেপ্রিসিয়েশন, যেটাকে বলছি এক্সপেন্স, আসবে না যাবে? ডেপ্রিসিয়েশন তো স্যার যাবে, কিন্তু নগদে যাবে না। আমরা এখানে বলতেছি সেটা নগদে যাবে না, কিন্তু এটা আউটফ্লো। এটা কি হিসাবে দেখাচ্ছি আমরা? আউটফ্লো। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? ডেপ্রিসিয়েশন কে এফেক্ট করবে কস্ট, সেলভেজ ভ্যালু, এরপরে শিখবো লাইফ। এগুলোতে ভেরিয়েশন আসে,
তাহলে ডেপ্রিসিয়েশনের পরিমাণও ভেরিয়েশন হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন মেথড। এক এক মেথডে ডেপ্রিসিয়েশনের পরিমাণ এক এক রকম হবে। তাহলে আমরা দেখলাম এই চারটা ফ্যাক্টর ডেপ্রিসিয়েশনের পরিমাণকে কম বেশি করে। চারটা ফ্যাক্টর, স্যালভেজ ভ্যালু কম বেশি হলে ডেপ্রিসিয়েশন কম বেশি হবে, ইউজফুল লাইফে কম বেশি হলে, মেথড এক এক মেথড ইউজ করলে ডেপ্রিসিয়েশনের পরিমাণ, ডিপ্রিসিয়েশন ডিফারেন্ট হবে। ঠিক আছে। এখন আসি, আমরা তো শিখেছিলাম যে ইউজফুল লাইফ, আগেই বলেছি আমরা। এখন আসি ডেপ্রিসিয়েশন মেথড আলোচনা করব, যে এই যে কত টাকা অ্যালোকেশন করব সেটা আসলে কি ক্যালকুলেশন করব সেটা। এই মেথডগুলোর মধ্যে আমরা বলি যে মেইনলি তিন ধরনের, একটা হচ্ছে স্ট্রেট লাইন স্ট্রেট মেথড, লাইন মেথড, আর একটা বলছি ইউনিট অফ প্রোডাকশন মেথড, অ্যাক্টিভিটিও বলে। কি কি বললাম? ইউনিটস অফ অ্যাক্টিভিটি অথবা ইউনিটস অফ আউটপুট অথবা ইউনিটস অফ প্রোডাকশন, মনে থাকবে? ইয়েস স্যার। আচ্ছা, আউটপুট আর প্রোডাকশন তো একই। বললাম আওয়ার, সেই আওয়ারটাও কিন্তু এখানে এটাতে যাবে। আরেকটা বলছি টু অ্যাক্সেলারেটেড মেথড। অ্যাক্সেলারেটর তো বুঝি আমরা, বুঝেন না? মোটরসাইকেল বা গাড়ি চালালে তো অ্যাক্সেলারেটর বোঝার কথা, বোঝা যায় না ডিসি সাহেব? জি স্যার, অ্যাক্সেলেটর। তো আরিফ সাহেবকে সারাদিন চিৎকার করে পাওয়া যায় না, এখন আবার আরিফ সাহেব আনমিউট করছেন কেন? কতবার করে চিৎকার করছি, একটু ছবিটা দেখান, একটু চেহারাটা দেখান। স্যার মুট করছি। আপনাকে আমি বহুবার চিৎকার করছি, আরিফুল ইসলাম, আরিফ সাহেব, স্যার সরি। বলেননি, এখন কথা বলছেন কেন ক্লাসের সময়? স্যার পিক স্যার সরি। সরি শব্দটাই তো বাংলাদেশে ধ্বংস করলো, ইয়াং বাংলাদেশ ওই একটা শব্দ দিয়ে ধ্বংস করে দিচ্ছে। যদি সরকার প্রধান হতাম এই শব্দটা বললে জরিমানা অথবা জেল। ইয়াং জেনারেশন বহুক্ষণ ধরে, আমি অনেক সময় ধরে আমি চিৎকার করছি যে আরিফ সাহেব, আরিফুল ইসলাম। স্যার সব শুনতেছি। তো আপনার ছবি দেখা, আপনাকে দেখবো আমি, একটু দেখান দেখি, খালি গায়ে আছেন না গেঞ্জি গায়ে আছেন দেখি, না বোরকা পরে আছেন দেখি? স্যার গেঞ্জি গায়ে। হ্যাঁ, গেঞ্জি গায়ে অবস্থায় দেখি আমরা, রাস্তা টাস্তা ভালো সুন্দরী দেখা, তাই না লেখক সাহেব? ওনারা তো স্যার দেখতেছি না স্যার। দেখবেন কি চোখ আছে নাকি দেখার মতো? চোখ নেই, চোখ নেই, আপনাদের চোখ নষ্ট, আমার সহ সবাই চোখ। তো যাই হোক, বকা দিলাম, কে পাওয়া যায় না, অসময়ে এসে খালি সব আমরা দেখগুলো মেথডের নাম স্ট্রেট লাইন মেথড, লাইন মেথড, ইউনিটস অফ প্রোডাকশন বা ইউনিটস অফ আউটপুট, আর এটা আছে টু অ্যাক্সেলারেটেড। এই টু অ্যাক্সেলারেটেড মেথডের মধ্যে আবার দুই রকম, একটা আছে সাম অফ দ্য ডিজিট মেথড, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড আছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। আমরা ওয়ান বাই ওয়ান একটু শিখি। নাম যখন বোঝা যাচ্ছে, আমরা এই মেথডে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। তো তার আগে এই ফিগারগুলো আমাদের দরকার, আপনি একটু মনে রাখবেন, শুধু প্রত্যেক পেজে আমি এটা দেখাতে পারবো না, শুধু একটু ফিগারগুলো আমি বলছি, আপনারা একটু মনে রাখবেন। ফিগারটা কি? আমরা জানুয়ারির 1 তারিখে 2018 সালের জানুয়ারির 1 তারিখে একটা মেশিন কিনছি 2,70,000 টাকা দিয়ে। এই কষ্টের কথাটা মনে রাখতে হবে। রিয়াজুল সাহেব, 2,70,000 মনে থাকে যেন, আগের মতোই 10 বছরের ইউজফুল লাইফ 10 ইয়ার্স ভ্যালু হচ্ছে 20,000 টাকা। মানে 10 বছর শেষে এটাকে আমরা ভাঙাড়ি হিসাবে বিক্রি করতে পারবো কয় টাকায়? 30,000 টাকা। আবার যদি আউটপুটে বলি, এই মেশিন আরেকভাবে আমরা বলছিলাম ইউজফুল লাইফ দুই ভাবে হয়, একটা বছরে হতে পারে অথবা আউটপুট বা ইউনিটে হতে পারে। মনে আছে নিশ্চয় আপনাদের?
লাইফ, ইকোনমিক লাইফ দুইভাবে হতে পারে, এটা বছরে হতে পারে, আর একটা কি বলছিলাম per unit है কেজিতে, এগুলো হতে পারে। তাহলে সেখানে দেখলাম তার ইউজফুল লাইফ হচ্ছে 50,000 ইউনিট, মানে তার ক্যাপাসিটি, এগুলোকে কি বলি আমরা, capacity লাইফ টাইমে 50,000 ইউনিট প্রডিউস করতে পারে। এই মেশিনটা ধরে নিলাম যে 2018 সালে 5,000 ইউনিট প্রোডাকশন করবে আর করছে, আর 2019 সালে 6,000 ইউনিট। 6,000 ইউনিট। তাহলে কয়েকটা জিনিস, 2,70,000, 20,000, 50, 5, 6 খেয়াল থাকবে না? খেয়াল না থাকলে ছবি তুলে নেন, মনের খাতায় ছবি তুলে নেন। এটা আমি বারবার দেখাতে পারবো না, বাট এই ফিগার গুলো নিয়ে কাজ করবো, আশা করি একটু মনে। তো আমরা যদি স্ট্রেট লাইন মেথডে প্রথমে করি, একটু খেয়াল করেন সবাই। স্ট্রেট লাইন মেথডটাই বলা হচ্ছে, নামই স্ট্রেট লাইন। মেথডে প্রত্যেক বছরে প্রত্যেক অ্যাকাউন্টিং পিরিয়ডে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা সমান হবে। ডেপ্রিসিয়েশন পিরিয়ড বলতে আমরা যে পিরিয়ডের জন্য ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব, এটা নরমালি 1 বছর, কিন্তু এটা 1 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে। আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব, আমি যত বছরের বেনিফিট পাবো, যত আমি 1 বছরের বেশি সময় ধর আমার অ্যাকাউন্টিং পিরিয়ড হয় না, তো আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড অ্যাজাম্পশনই আছে একটা, আপনারা শিখবেন এটা সেকেন্ড চ্যাপ্টারে, আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওটার মধ্যে আছে। নরমালি আমরা জানি 1 বছর, কিন্তু এটা 1 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে। তো আমরা কিছুক্ষণ আগে কোন এক জায়গায় বলার চেষ্টা করছিলাম যে অগাস্ট মাসে যদি কিনি, তাহলে অগাস্ট মাসে যদি মেশিন কিনি, ডিসেম্বরে যেহেতু ক্লোজ করতে হবে, তাহলে ইয়াসিন সাহেবের তো কথা বললে আবার শব্দ হয়, আরিফ সাহেব বলে তো দেখি, আমরা যদি অগাস্ট মাসে কিনি, তাহলে আমরা কয় মাসে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব? আমাদের পুরো অ্যাকাউন্টিং পিরিয়ড। এখন কি আরিফ সাহেব আছেন? আরিফ সাহেব জিজ্ঞাসা করলে শুনতে পান না, কিন্তু নিজে থেকেই কথা বলেন। আচ্ছা, তানভীর সাহেব বলেন দেখি, প্রথম ক্লাসে আসছেন, ক্লাসে প্রথম দিন করছেন, এখন আছেন কিনা জানি না। তানভীর সাহেব শুনতে পাচ্ছেন? একদম ভাইস চ্যান্সেলর কাছে স্ট্রংলি অপোজ করার দরকার, যে করার দরকার নেই। এই পাশে থাক, সারা দেশে ঘুরে বেড়াকে, মাঠে কাজ করে খাক, মাঠে কামলার হাজিরা, একজন চাকরিজীবী মাঠে গিয়ে কাজ করে খাক। যে কোনো পুরুষ মানুষের চেয়ে একটা মাঠের কামলার বেতন অনেক বেশি। আপনারা যারা রেগুলার তারা মাইন্ড করেন না, আমার কথাগুলো আপনারা মাইন্ড করেন, কিন্তু অন্যদের, একজনের জন্য আরেকজন বকা খায়। দেখেন, এক প্রদীপের জন্য সব প্রদীপ, জামালপুরের ডিসির জন্য লিয়াকত হোসেন ডিসি সব বকা খেয়ে গেলেন, একজনের জন্য তো আরেকজন বকা খান। আরিফ সাহেবেরও খবর নেই, যেই তানভীর সাহেবের জিজ্ঞাসা করলাম তারও কোনো খবর নেই। আচ্ছা, আরে জিজ্ঞাসা করবো, আর আমাদের সাইমন সাহেব তো ভালো, এই অনলাইন। ইয়েস স্যার। বলেন। অ্যাকাউন্টিং 5 মাসের। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি এই আরিফরে কিভাবে রিমুভ করব, রিমুভ করা বুদ্ধি কি, এসব রেখে লাভ নেই ক্লাস। রিমুভ মনে হয় করা যায় না, নাকি করা যায়? হ্যাঁ, করা যায়, কিন্তু করতেছি না, লাস্ট ক্লাসের জন্য করতেছি না, অন্য ক্লাস হলে রিমুভ করে দিতাম। আমার কাছে আছে অপশন, আছে আমার কাছে অপশন আছে। তানভীর সাহেব আছেন? কি বলবেন আপনার?
তানভীর সাহেব আছে তো স্যার, ওই আছে, লাইন আছে কিন্তু কথা বলতেছে না কেন সেই জানে। এই তো বুঝবেন আপনার, এগুলো সব শাহেদের ভাইরা। শাহেদ ধরা খাইছে না, যেগুলো ছবি দেয় না আর ভিডিও দেয় না, আর বলছিলাম শাহেদের ভাইরা বলছিলাম। আচ্ছা, তাহলে আমরা শিখলাম আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড 5 মাস। বলা হয় এই অ্যাকাউন্টিং পিরিয়ডে, প্রত্যেক অ্যাকাউন্টিং পিরিয়ডে আমরা বলছি ডেপ্রিসিয়েশনের পরিমাণ সমান হবে কোন মেথডে? স্টেট লাইন মেথড। এই স্ট্রেট লাইন মেথডটা নরমালি এটা যে অ্যাসেট গুলোকে আমরা ইউজফুল লাইফ ধরি বছরের সাথে যেটা ইউজফুল লাইফ ধরি যে অ্যাসেট গুলোর ক্ষেত্রে, সেই অ্যাসেটের ক্ষেত্রে স্ট্রেট লাইন মেথড ইউজ করি। লিয়াকত সাহেব, আমরা বিল্ডিংটাকে কিসের সাথে ধরি, ইউজের সাথে নাকি বছরের সাথে? বছরের সাথে স্যার এটা। হ্যাঁ, আপনার মেশিনের কথা বলছিলাম, বছর না ধরে বলছিলাম আউটপুট, ফটোকপি মেশিন বলছিলাম, সালমান সাহেবের প্রাইভেট কার, এগুলো আবার বছর না, এগুলো আবার বলে কি আউটপুট, ইউনিটের সাথে। জি স্যার, এগুলো ইউনিটের সাথে বলা হয়। তাহলে আমরা শিখলাম বিল্ডিং, ফার্নিচার এই ধরনের অ্যাসেটের ক্ষেত্রে নরমালি আমরা স্ট্রেট লাইন মেথড ইউজ করি, যে মেথডে প্রত্যেক বছরে প্রত্যেক অ্যাকাউন্টিং পিরিয়ডে, বছর নাও হতে পারে, প্রত্যেক অ্যাকাউন্টিং পিরিয়ডে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা সমান হয়। এবং এই মেথডে ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম, কি বলছি, অ্যাসেট কস্ট কি বাদ দেব, এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু, সব কিন্তু এস্টিমেটেড। আমরা ওই যে বললাম যে 2,70,000 টাকার মেশিন 10 বছর শেষে সেটা 20,000 টাকায় আমাদের লিয়াকত সাহেব বলছেন যে বিক্রি করতে পারবেন, সেটাকে বলছিলাম স্যালভেজ ভ্যালু। আর কত, 10 ইয়ার্স। 10 ইয়ার্স। তাহলে সেশন কত হলো 2018 সালের, 2018 সালের জানুয়ারিতে কি ডিসেম্বরে গিয়ে সারা 2018 সালেরই আমরা ডেপ্রিসিয়েট করতেছি। জি আচ্ছা, কখন, ডিসেম্বরের শেষ, তখন তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম যে ইয়ার 2018, অথবা কি লিখতে পারি, ডেপ্রিসিয়েশন ফর 2018 লিখলে তখন সমান লিখতে পারি। যেহেতু 2018 লিখছি শুধুমাত্র, এই জন্য কোলন চিহ্ন দিচ্ছি। আপনারা এখানে পরে যদি কিছু লেখেন যে ডেপ্রিসিয়েশন ফর 2018, তখন সমান চিহ্ন ইউজ করতে পারবেন। খুব সহজ জিনিস। আমাদের কাছে যে আমাদের অ্যাসেটটা কেনা ছিল 2,70,000 টাকা, এটাকে বলছিলাম কস্ট, 10 বছর ইউজ করতে পারবো, আর 10 বছর শেষে টাকায় করতে পারবো। এটা আমরা বলছিলাম রেভিনিউ, এটা আসে। আমাদের লেখক সাহেব বলছেন স্যার এটা আসে আর এটা যায়, এটা বের করছি যেটা যাওয়ারটা, এই জন্য এটারে মাইনাস করছি। বুঝা গেল? জি ডিসেবল কস্ট কত, অ্যালোকেশন করার মতো কস্ট কত, অ্যালোকেবল কস্ট কত, আমি কত টাকা অ্যালোকেশন করতে পারবো প্রত্যেক বছরে? প্রত্যেক বছরে লোকেশন করতে পারবো 25,000 স্যার, 25,000। 27,000। 25,000 প্রত্যেক বছরে অ্যালোকেশন করতে পারবো সেটা না, অ্যালোকেশন কস্ট ছিল 2,50,000। 2,50,000 স্যার, আর প্রতি বছর আমার মানে কি হবে, অবশ্যই হবে হচ্ছে 25,000। আমাদের অ্যালোকেশন করার মতো কস্ট কত আছে, অ্যালোকেশন করার মতো আছে 2,50,000 স্যার। এটাকে আমরা বলি অ্যালোকেশন কস্ট। কি বলি আমরা? অ্যালোকেশন কস্ট। অ্যালোকেশন কস্ট, আমরা অ্যালোকেশন করতে পারবো। ডিসেবল কস্ট, ডিসেবল কস্ট, কস্ট 2 লাখ, শব্দ হয় কথা আসে না। ডিসেবল কস্ট কত? 2,50,000 স্যার। 50,000। হ্যাঁ, একটু কথা বলেন। সেই ছোটবেলা মেয়ে দেখতে যেতাম চাচাদের বিয়ের সময়, মা তোমার নাম কি, 3-4 বার করে গুতা দেয়, মুখ মুছু করে, মানুষ সে আগের মেয়েদের মতো, তারপরে নাম বলতো।
লেখাপড়া করছো কত ক্লাস পর্যন্ত, এটা বলতে 3-4 আদিজা শুনলে হাসতে পারি। তো এখনকার ছেলেরা হয়ে গেছে এরকম, কথা বলার জিজ্ঞাসা করার সাথে সাথে কথা বলবে, আনমিউট করতে 1 সেকেন্ডও লাগে না। তাহলে বল 2019 সালে, তাহলে আমরা দেখলাম 2018 সালে আমাদের ডেপ্রিসিয়েশন হলো 25,000। 2019 সালে কত হবে? 25,000 থেকে কম না বেশি? 25,000-ই হবে স্যার। কে বললেন? 25,000 হবে, 25,000। হ্যাঁ, 25,000 হবে স্যার। 19,000, 25,000, 25। 25। রিমান্ডে নিলাম আপনারে, কিন্তু কথা বের হলে আবার মনে হলো লিয়াকত সাহেবের মুখ দিয়ে। কথা স্যার শুরুতে আমি বলছিলাম স্যার। এরকম হয়, পারলে তখন ঠেকানো যায় না। তাহলে আমরা শিখলাম 2019 সালেও কত হবে? 25,000-ই হবে। 25,000। এভাবে 10 বছর পর্যন্ত 25,000 হতে হতে ডেপ্রিসিয়েশন, যেটা আমরা ডেপ্রিসিয়েবল কস্ট বলছি, আমাদের এসিএস নাম কি? জি স্যার, আমি সালাউদ্দিন। আরে বাবা, প্রতিদিন জিজ্ঞাসা করতে গেলে তো মুশকিল। আপনি সালাউদ্দিন তো হয় না কেন? এটা চেঞ্জ করলে কি সমস্যা? স্যার মেবি some problem. Problem created by you. তো সালাউদ্দিন সাহেব বলেন, তাহলে 10 বছর শেষে ডেপ্রিসিয়েবল কস্ট কত থাকবে? 10 বছর পরে স্যার বুঝতে পারিনি। 10 বছর শেষে তার ডেপ্রিসিয়েবল কস্ট কত থাকবে? 10 বছর পরে ডেপ্রিসিয়েবল কস্ট তো স্যার থাকবে না, ওইটা তো 20,000 টাকা থাকবে। ওইটা তো আবার ডেপ্রিসিয়েবল কস্ট আবার 20,000 থাকবে। 20,000 টাকা থাকবে। কাদের বুঝলাম না। এই ডেপ্রিসিয়েবল কস্ট শুরু কত ছিল তখন? 18 সালে কত ছিল? স্যার বুঝতে পেরেছি স্যার, 10 বছর পরে তো ডেপ্রিসিয়েশন কস্ট থাকবে না। ডেপ্রিসিয়েশন কস্ট না, ডেপ্রিসিয়েবল কস্ট। ডেপ্রিসিয়েবল কস্ট, রাইট। এটা অ্যালোকেশন করার যোগ্য, যেটা আমরা 10 বছর পরে থাকবে না স্যার, নীল হয়ে যাবে। নীল হয়ে যাবে। নিলে সত্য কথা বের হয়ে আসে, দেখছেন? আজকে ক্লাসটা নিতেই চাইছি যে রিমান্ডে ক্লাস নেব, কিন্তু দু একজনকে রিমান্ডে নেওয়া যাচ্ছে না। 5,000 কাটতে হবে না স্যার এখানে? ওসি প্রদীপকেও নাকি রিমান্ডে নেওয়া যায়নি কয়েকদিন, নাকি শুনলাম। এখানে আমাদের আরিফুল ইসলামকে রিমান্ডে নিতে পারলাম না, তারপরে আরো দু একজনকে এরকম রিমান্ডে নিতে পারছি না। এরা এত পাওয়ারফুল। তাহলে 10 বছর 5,000 কাটতে হবে স্যার। হ্যাঁ, 20,000 থাকবে আর কি। কি হলো ইয়াসিন সাহেবের, আবার কি হলো? আমাদের স্যার এখানে সলভেজ ভ্যালু স্যার 20,000। হ্যাঁ 10 বছর পর এটা আমরা 20,000 সেল করতে পারবো আর কি। হ্যাঁ, তো কি হয়েছে? না ঠিক আছে, আপনি ডেপ্রিসিয়েবল কস্ট ওই 20,000-কে কনসিডারেশনে নিয়েই করতেছেন। আপনার মাথার মধ্যে এক জিনিস ঢুকছে কেন? ঠিক আছে। বাড়ি কি চিটাগাংয়ের দিকে, চট্টগ্রামের দিকে, এদিকে না কোথায়? নামাংশী? হ্যাঁ, দিকে কোথায় বাড়ি, কোথায়? বাড়ি কোথায় আপনার ইয়াসিন সাহেব? ঢাকা স্যার, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা? আচ্ছা, আমার জন্ম স্যার কোটালে স্যার, ঢাকায় থাকি, ছোটবেলা থাকি, স্কুল কলেজ ইউনিভার্সিটি ঢাকা স্যার। আছে স্যার ঢাকা কলেজ। হ্যাঁ ঢাকা কলেজে তো এখন পড়েন? ঢাকা কলেজ স্যার ওই ঢাকা ছিলাম কলেজ ম্যাথমেটিক্স স্যার, ঢাকা তিতুমির কলেজে, ঢাকা ভিতরে, মহাখালী। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিটস অফ প্রোডাকশন মেথড বলছি, ইউনিটস অফ প্রোডাকশন মেথড। আগের মতো এখানে যেহেতু আমরা ইউনিট অফ প্রোডাকশন বলছি, আগে যেমন ইউজফুল লাইফ আমরা ইয়ার দিয়ে ভাগ করেছিলাম, এখন কিন্তু আমরা ইউজফুল লাইফ প্রোডাকশন দিয়ে ভাগ দেব, আর ক্যাপাসিটি দিয়ে ভাগ দেব। সব ঠিক থাকবে, উপরে ঠিক থাকবে, উপরে বেস যেটা সেটা কিন্তু একই থাকবে। ডেপ্রিসিয়েবল কস্ট যেটা, সেটা কিভাবে বের করেছিলাম? অ্যাসেট কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিয়া। এটা কিন্তু মেথডে দেখবেন একই রকম। নিচে ভাগ দিলাম কি দিয়ে?
টোটাল ক্যাপাসিটি আগে ভাগ দিয়েছিলাম ইয়ার দিয়ে, এখন দিব স্যার ইউনিট দিয়ে। কেউ ছিল ইউজফুল লাইফ, এটাও কি তার ইউজফুল ইউনিট। ইউজফুল ইউনিট আছে, ইউনিট না, ইউজফুল লাইফ কিন্তু তার ক্যাপাসিটি ইউনিট দিয়ে। আচ্ছা, তো এটা দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আসলে কি পাবো? সেটা ডেপ্রিসিয়েশন পার ইউনিট পাবো। এটা ভাগ দিলে কি পাই? আগে যেমন ইয়ার দিয়ে ভাগ দিয়েছিলাম এই জন্য ডেপ্রিসিয়েশন পার ইয়ার। এখন আমরা ভাগ দিই টোটাল ইউনিট দিয়ে ভাগ দিলে ইউনিট বের হবে। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন প্রথমে পাবো ডেপ্রিসিয়েশন পার এক ইউনিটে। যদি ডেপ্রিসিয়েশন পাই তাহলে আমরা যেই বছরে ডেপ্রিসিয়েশন বের করব সেই বছরে যত ইউনিট প্রোডাকশন হবে সেটা দিয়ে কি করব? তাহলে সেটাতে ভাগ ভাগ না গুণন? ভাগ হবে স্যার। এক ইউনিটেরটা পেলাম, এক ইউনিটে ডেপ্রিসিয়েশন এত, 10,000 ইউনিট হলে 10,000 দিয়ে গুণন না ভাগ? একটা গেঞ্জির দাম 350 হলে 10টা গেঞ্জির দাম কি গুণ হবে না ভাগ হবে? গুণ হবে স্যার। আরে টাঙ্গাইল গোপালপুর খালি মিষ্টি খান, এখন মনে হয় বন্যায় ভাসতেছেন মনে হয়, মাথাটা ভাগ হবে। কে যেন বলতেছে কয় ভাগ হবে। তো আমাদের তাহলে ফর্মুলাটা আমরা শিখলাম যে প্রথমে পার ইউনিট বের করে নেব, তারপর সেটাকে আবার যত ইউনিট ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে আমাদের যত ইউনিট প্রোডাকশন হবে সেটা দিয়ে গুণ দেব, ঠিক আছে? অথবা আমরা যদি মনে করি যে আমাদের দুইবার করব না, একবারেই করব, একবারে করতে গেলে কি করব? এখানে নিয়ে আসি, তাহলে তখন এটার নাম কি হয়ে যাবে? পার ইউনিট ডিপিও। তখন আর ডেপ্রিসিয়েশন পার ইউনিট হবে না, তখন কি হবে? ডেপ্রিসিয়েশন পার ইয়ার অথবা ডেপ্রিসিয়েশন পার পিরিয়ড। কথা বললাম সালাউদ্দিন সাহেব? জি স্যার, এটা তখন পার ইউনিট থাকবে না, ডেপ্রিসিয়েশন পার ইয়ার হয়ে যাবে যদি অথবা পিরিয়ড হয়ে যাবে। ওই ইয়ারের ওই অ্যাকাউন্টিং পিরিয়ডের আমরা যদি কত ইউনিট প্রোডাকশন হবে সেটা যদি একবারে গুণন করি, তাই না? হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের মনে আছে কি না আমরা যখন শুরুতেই বলছিলাম আমাদের কত ইউনিট ক্যাপাসিটি ছিল? 50,000। 50,000। তাহলে 50,000 দিয়ে যদি ভাগ দেই তাহলে এক ইউনিটের ডেপ্রিসিয়েশন কত হবে? 5 কি 5 কি হবে? 5 টাকা। ডেপ্রিসিয়েশন কিসে দেখাবো, ইউনিটে না টাকায়? টাকায় স্যার, টাকায় দেখেন। আলহামদুলিল্লাহ। এখন এটা মনে আছে যে 2018 সালে ডেপ্রিসিয়েশন বের করতে গেলে 2018 সালে যত ইউনিট প্রোডাকশন হয়েছিল আপনাদের মনে আছে? 2018 সালে প্রোডাকশন হয়েছিল 5,000 ইউনিট। কত হয়েছিল? 5,000 ইউনিট। 5,000 দিয়ে তাহলে কি দেবো ডিসি সাহেব? গুণন দিব স্যার। এই গুণন দেব, তাহলে আমরা পেয়ে গেলাম। তো আমরা যদি একবারেই করতে চাইতাম এখানে ডেপ্রিসিয়েশন পার ইউনিট না লিখে ডেপ্রিসিয়েশন পার 2018 এখানে লিখতাম, তাহলে এখানে গুণ দিতাম 5,000, তাহলে কত পেতাম? 25,000 পেতাম। 25,000 পেতাম। আপনাদের যেভাবে খুশি সেভাবে করবেন। একাধিক বছরে, বাস্তবে তো আর একাধিক বছরে একসাথে করা হয় না, বাস্তবে প্রত্যেক বছরে আমরা অঙ্ক করার সময় যখন একাধিক বছরে করব, আমরা যদি এই পার ইউনিটটা বের করে নিই তাহলে আমাদের সুবিধা হবে যে প্রত্যেক বছরের খালি এই নাম্বার অফ ইউনিট দিয়ে গুণ দিলে হয়ে যাবে, বারবার আর এটা লিখতে হবে না। গেল? আমরা যদি 5 করে নিই তাহলে 2018 সালে 5,000 দিয়ে গুণ দেবো, আর 2019 সালে কি করব? যেহেতু 2019 সালে 6 ইউনিট, তাহলে 2019 সালে কি করব? 6,000 দিয়ে গুণ দিলেই আমরা 30 পাবো। এই একটা সুবিধা আছে। আর যদি সিঙ্গেল ইয়ারের বের করি একবারে আমরা বের করতে পারবো, আর যদি বছরে করি তখন এই 5 টাকা বের করে নিতে পারলে সুবিধা আছে, তাহলে আর এইটুকু করতে হবে না। এরপরে আমরা বলছিলাম, তাহলে আমরা দেখলাম এই মেথডটা কখন ইউজ হবে? নরমালি মেশিনের ক্ষেত্রে। নরমালি কিসের ক্ষেত্রে ইউজ করব? মেশিন।
এগুলো আউটপুটের মানে আমরা বলি যে যেটা ইউজের সাথে, টাইমের সাথে না, ইউজের সাথে রিলেশন, কত ঘন্টা, কত কিলোমিটার, কত ইউনিট, সেই ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব বলছিলাম অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড। অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড, এই মেথডে আমরা বলছি দুইটা মেথড আছে, একটা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডস আর একটা বলছিলাম ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এই মেথডে ডেপ্রিসিয়েশন প্রথম দিকে বেশি হবে, শেষের দিকে কম হবে। আমরা দেখলাম স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক বছরে সমান। ইউনিটস অফ প্রোডাকশনে দেখলাম যে যদি ইউনিটস অফ প্রোডাকশন যদি বাড়তে থাকে তাহলে ডেপ্রিসিয়েশনের পরিমাণটাও বাড়তে থাকবে, যদি ইউনিটস অফ প্রোডাকশন কমতে থাকে তাহলে ডেপ্রিসিয়েশনের পরিমাণটাও কমতে থাকবে। আর এখন যেগুলো আলোচনা করবে এটা কি শিখতেছি যে প্রথম দিকে ডেপ্রিসিয়েশন বেশি, পরের দিকে ডেপ্রিসিয়েশন কম। প্রথম যে মেথড সেটার নাম কি বলছি, সাম অফ দ্য ইয়ার্স ডিজিটস মেথড। তো সাম অফ দ্য ইয়ার্স ডিজিটস, আমাদের ইয়ার্স কত ছিল? 2018 এই লাইভ 10 ইয়ার্স, 10 বছর 10 years 10 বছর জি 10 years 10 বছরের কত, 10 বছরের কোনগুলো এরকমই তো নাকি? আর কি ডিজিট না, বোঝা যায়? জি স্যার ইয়েস তো স্যার। আমরা এই মেথডে কি বলছি, আমাদের এই ইউজফুল লাইফ, সেই ইউজফুল সেগুলোকে আমরা কি করব, যোগ করবো স্যার। আলহামদুলিল্লাহ যোগ করব। তো যোগ করলে কত হয়? যোগ করবো স্যার। হচ্ছে n into n plus 1 divided by 2। এটা ক্লাস 5 এ পড়ানো হয়। ডাইরেক্ট ফ্যাক্টরিয়াল করলেন না স্যার? ঠিক আছে, সংক্ষেপে করলে ফর্মুলার মাধ্যমে করতে পারি আমরা। n বলতে নাম্বার অফ ইয়ার্স, n বলতে ইউজফুল লাইফ। তার মানে আমাদের এই অঙ্কে কত হবে, 10 into 10 plus 1 1 divided by 2 2 কত হয়? 55 55। আচ্ছা, তো আমরা এই মেথডে খেয়াল করে দেখেন ইউনিটস অফ প্রোডাকশন, ইউনিটস অফ প্রোডাকশন দিয়ে কিন্তু ভাগ করেছিলাম। সাম অফ দা ইয়ার্স ডিজিট মেথডে আমরা এই আমরা বলি তো ওয়াই, সংক্ষেপে কি বলি, কি বের করলাম? sum of the year ইয়ার্স digit আবার কা ডিজিট, এসওয়াইডি এস আছে না এখানে, একটা না তো একাধিক, এই একটা এরকম তো টোটাল 10টা। আরে প্লুরালের জন্য অ্যাপোস্ট্রফি পরে লিখছি। তো দুইটা মেথডের মধ্যে একটা মেথড হচ্ছে সাম অফ দা ইয়ার ডিজিটস, অর্থাৎ স্কুল লাইফের প্রত্যেক ডিজিট আমরা যোগ করব, সেটাকে বলছি এসওয়াইডি। আর একটা মেথড আছে সেটাকে বলে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, সংক্ষেপে বলি ডিডিবি মেথড। মেথড বলছি ডাবল ডিক্লাইনিং balance আচ্ছা, এই ডিসি সাহেব বলেন ডিক্লাইনিং মানে কি? সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না। ডিক্লাইন করা মানে কি? ডিক্লাইন করা স্যার যেটা হলো লাইনের মধ্যে নেই আর কি, ডিক্লাইন করে দিছে। লাইন করা মানে লাইন শুধু হয়ে গেছে, জি করতেছে না, লাইন করে বলে না, আগে বলা হতো মানুষটা লাইন করছে, লাইন করছে। আরে আর বাদ দিয়ে দাও। এ বিয়ে করছে সাহেব? জি স্যার। আপনি ডিকশনারি ছাড়া ডিসকনারি কিভাবে? হ্যাঁ
ডিকশনারি নাড়া সারা সারা ডিসকনারি নাড়তে দিল কি আপনার তো দিত মনে কোনদিন ডিকশনারি নাড়া সারা করেন ইংলিশ বই পড়েননি ভাই গোরখপুর থানায় যে মানে পুলিশ চাকরি করছেন ইংলিশ দেখে লাইন পারেন না হারে কয় লাইন ছাড়া চিন্তা করছেন প্রথম কথা বিয়ে তো করেছেন বিয়ে না করলে অনেক কথা বলতে পারতাম বিয়ে করছেন এখন আর বললাম না কিছু শিখলেন আজকে আমি এর আগেও একবার বলেছিলাম যে আপনি ট্রাক কিনলেন ট্রাক যত বছর ধরে ইউজ করতে থাকবেন ট্রাকের ভ্যালুটা আস্তে আস্তে ডিক্লাইন করতে থাকবে এরকম একটা কথা বলছিলাম তার মানে তখন আমার কোনো কথা আপনি বোঝেননি ভাষা না বুঝলে তো কমিউনিকেশনই হয় না আমি বলছি ডিসি সাহেবকে আমি কোনো সচিব বা এসপি ওসি কে বলছি না আমাদের এখানে একজন ডিসি সাহেব আসছেন আজকে আমি বলছি ডিসি সাহেবকে ডিসি সাহেব আমাদের ডিসি সাহেব ডিক্লাইন শব্দের অর্থ জানেন না এই জন্য ওনাকে অনেক বকা দিচ্ছি যাতে সারা জীবন মাইন্ড করে থাকেন আমার কথা এবং শিখে রাখবেন যে ডিক্লাইন করা মানে কমা কমা কমতে থাকা কি শিখলেন জি স্যার কমা হ্যাঁ বউরে বলেন দূরে সরে যেতে নাহলে উল্টাপাল্টা বকলে আবার বউ কিছুক্ষণ পর আবার সুযোগ পেয়ে যাবে বলেন যে তুমি দূরে যাও স্যার আমার এখন বকতেছি তোমারে আমি ডিকশনারি সারা ডিসকনারি পেয়ে গেছি স্যার এক্ষেত্রে আপত্তি জানাচ্ছে আমাদের আরেকটা মেথড আছে সেখানে বলছি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড মানে আমাদের এই কস্টটা ডাবল মানে আমাদের স্ট্রেট লাইন রেটে যা হলো স্ট্রেট লাইন মেথডে একটা রেট পাবো আমরা ওই যে 25 কত পেলাম আমরা 25,000 বের করছিলাম না জি স্যার এই 25,000 কে যদি আমরা 25 লাখের উপরে যদি ক্যালকুলেশন করি প্রত্যেক বছরে 25,000 আর অ্যালোকেশন করার মতো ডেপ্রিসিয়েবল কস্ট কত ছিল 2,50,000 আলাউদ্দিন সাহেবের মনে থাকবে কত ছিল 2,50,000 স্যার তার মানে আমরা যদি এই 2,25,000 উপর চার্জ করি তাহলে কত আসে 10% স্ট্রেট লাইন রেট কত 10% 10% ইয়েস স্যার এই 10% আমরা 2,50,000 উপর প্রত্যেক বছর চার্জ করলে 25,000ই হবে এই ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড যেটা বলতেছি ওখানে বলছি প্রত্যেক বছরে 25% করে রিডাকশন হবে ধরে নিয়ে আমরা 25,000 করে এক্সপেন্স হিসেবে দেখায় যাব তাহলে ডিসি সাহেবের কি মনে হয় এই মেথডে কত পার্সেন্ট হবে ডিডিবি মেথডে স্ট্রেট লাইন মেথডে কত পার্সেন্ট হয় ডাবল কমতে থাকলে তো স্যার 50% হয় 25 দুগুণ 50 ওর আগে 25% হয়েছিল আপনার আমি চুল যা আছে বোর সামনে তুলে দিতাম একদম আর সেরা যেত না ওর সামনে নিয়ে আসেন আমি একটু বকা দিই যাতে পরবর্তীতে আপনার ঝাড়ে টাকা পয়সা তো ওপেন ইউনিভার্সিটির জন্য খরচ করতেছেন আজকেও খরচ করতেছেন অনলাইনে বসে অশিক্ষিত বন্ধু গোপালপুরের কয়েকজন আছে আপনার একদম অশিক্ষিত বুঝাই যায় যে অশিক্ষিত বন্ধু আছে বেশ কিছু অশিক্ষিত বন্ধু আছে বিয়ে করার আগে কিছু অশিক্ষিত বন্ধুর সাথে ঘোরাঘুরি করছে বিয়ে না করলে একটা শিক্ষিত দেখে বিয়ে দিয়ে দিতাম যাতে আপনার চুল টুল টান দিয়ে ছিঁড়ে ফেলে এটা আগে করে ফেলছে আমরা কত পার্সেন্ট বলছিলাম সালাউদ্দিন সাহেব জি স্যার 10% 10% তাহলে ডাবল করলে কত হয় ডাবল করলে স্যার 20% এখন সাহেব কি শুনতে পেয়েছেন ডিসি সাহেব জি স্যার এখন শুনছি স্যার আগে শুনি নাই স্যার শুনবেন না আপনাকে যদি যে কথাগুলো বললাম যে চুল টেনে ছিঁড়ে ফেলবো এটা কিন্তু শুনছেন জি ওইটা শুনছি স্যার হ্যাঁ ওই তো এসব স্টুডেন্ট আল্লাহ সুযোগ দিছে তাই বিবিএ করতে পারছে এখানে আমরা কি দিয়ে ভাগ দেবো দেখেন উপরেরটা ঠিকই থাকবে উপরেরটা কি ছিল ডিসেবল
বছরের জন্য কি করেছিলাম? অ্যাসেট কস্ট মাইনাস, মাইনাস এস্টিমেটেড সালভেজ ভ্যালু যেটা, মনে আছে না? জি স্যার। তাকে ভাগ দিচ্ছি কি দিয়ে? এখানে ভাগ দিয়ে আর এর নিচে লেখা একই কথা। আমরা যদি এখানে লিখতাম তাতেও লেখা যেত। কোথায় লিখতাম? এখানে যদি লিখতাম তাও লেখা যেত। কি লিখলাম? SOIT। তার মানে আমাদের এই মেথডে এইটা দিয়ে ভাগ, ইউনিটস অফ প্রোডাকশন দিয়ে ভাগ, স্টেট লাইন মেথডে ইউজফুল লাইফ ইয়ার্স দিয়ে ভাগ। মনে থাকবে না এগুলো? জি স্যার। আচ্ছা, একে গুণ দিচ্ছি কি দিয়ে? ধরেন রিমেইনিং ইউজফুল লাইফ। আগে যেমন গুণ দিলাম যে যেই বছরে যত ইউনিট প্রোডাকশন হবে সেটা দিয়ে গুণ, মনে আছে না? জি স্যার। আর এখানে কি দিয়ে গুণ দেব? করেন তো দেখি। আমরা যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব, ওই অ্যাকাউন্টিং পিরিয়ডের শুরুতে ইউজফুল লাইফ কত, আমরা যদি 2018 সালে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করি, তাহলে 2018 সালের শুরুতে আমাদের ইউজফুল লাইফ কত বছর? 10 ইয়ার্স। 10 ইয়ার্স। তো খুব সহজ। তাহলে আমাদের কি কি হবে? আগের মতোই অ্যাসেট কস্ট 70,000, 2,70,000। আমরা তো 55 বের করে নিলাম। ও জি স্যার। হলো 2,70,000 মাইনাস 20,000 ডিভাইডেড বাই 10/35 5। আপনারা এখানেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে লিখবেন, সুবিধা হবে। আর গুণ দেব কি দিয়ে? আমাদের সালাউদ্দিন সাহেব ভালো বুঝেন, ইয়াং ম্যান তো। আমাদের লিয়াকত সাহেবের ব্রেন অনেকটা ডাল হয়ে গেছে, বোর বকাঝকা খেয়ে চুলও উঠে গেছে, ব্রেনও ডাল হয়ে গেছে। আজকে আমার কথা অনেকটা মাইন্ড করতে হবে, মাইন্ড না করলে কিন্তু আমি মাইন্ড করবো। জি স্যার। মাইন্ড করবেন সঠিক উত্তর সহ, নাহলে কিন্তু আবার ফুল ডাবল মাইন্ড করবো, এই যে ডিডিবির মতো ডাবল রেটে মাইন্ড করবো। সঠিক উত্তর সহ সারা জীবন মাইন্ড করে থাকবে। এতে ক্যালকুলেশন করলে আমাদের কত আসলো ডেপ্রিসিয়েশন পার ইয়ার 2018 সালে? 45,454। আচ্ছা, এখন লিয়াকত সাহেব বলেন তো 2019 সালে যখন বের করবো, 2019 সালে কত দিয়ে গুণ দেব? 2019 সালের শুরুতে আমাদের ইউজফুল লাইফ কত থাকবে? 9 বছর। এই আপনার নাম কি লিয়াকত সাহেব? আপনি আবার ডিসি কখন হলেন? সব ঠিক থাকবে, শুধুমাত্র 10 এর জায়গায় কি হয়ে যাবে? 9 হয়ে যাবে। হয়ে যাবে। 2020 সালে কি হবে? 2020 8 হবে। 8 হবে। দেখছেন, ওর সাথে এখন একটু ঝাড়ি টাড়ি বোর দূরে সরাই দিল, দিয়ে এখন আমার লাইনে আসছে। কিছুক্ষণ আগে বোরে বললো যাও যাও যাও। আমার বউ যেরকম আমার রাগ করতেছে, এত বকো কেন? সেও টিচার মানুষ তো, সে জানে। আমার বউ স্যার আমার প্রতিদিনই বকা দেয় যে তুমি ক্লাস করো না কে। আমি মাঝখানে একটু ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য নিয়মিত ক্লাস করতে পারি নাই। আর আমার বউ বলতেছে যে তুমি স্টুডেন্ট এত ঝাড়ো কেন, এইভাবে কেউ বকে? আমি আবার বলি যে এইভাবে না বকলে তো আমার মনে রাখবে না, কোনো না কোনো হয়তো মাইন্ড করতে হবে। আমার বউ স্যার গত বছর মাস্টার শেষ করছে, তো এই জন্য আমার খুব প্রেসার দেয় আর কি। হ্যাঁ, ভালো হয়েছে, আল্লাহর রহমত। এটা আল্লাহর রহমত। আমি তো এরকম বিয়ে শাদী দিতে চাচ্ছিলাম যাতে আপনাকে চাপের মধ্যে রাখি, কারণ আপনার অনেক ল্যাকিং আছে, অনেক অশিক্ষিত বন্ধু আছে। আপনার বউর সাথে দেখা হলে বলতাম যে অশিক্ষিত বন্ধুদের সাথে কোনোদিন মিশতে দিবেন না, 1 সেকেন্ডের জন্য না। আপনার বেশ কিছু অশিক্ষিত বন্ধু আছে গোপালপুরে। আমাদের খাদিজা দেখেন না, সব শিক্ষিত বন্ধু, ঈশ্বরদীপ। আলোচনা করবো ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ডিডিবি মেথড। কোন মেথড? ডিডিবি। ডাবল ডিক্লাইন। তখন পর্যন্ত যে আলোচনা করলাম সেটার ক্ষেত্রে ডেপ্রিসিয়েবল কস্ট অর্থাৎ অ্যাসেট কস্ট মাইনাস এস্টিমেটেড সালভেজ ভ্যালু, এটা বেস কিন্তু তিনটারই একই ছিল, মনে আছে কিনা আপনাদের? শুধু ভাগ করেছিলাম একটার ক্ষেত্রে ইউজফুল লাইফ ইয়ার্স, একটার ক্ষেত্রে ইউজফুল লাইফ, একটার ক্ষেত্রে এসওওয়াইডি, মনে আছে না? স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে অ্যাসেট কস্ট থেকে বাদ দেবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এস্টিমেটেড সালভেজ ভ্যালু কিন্তু এই ডিডিবি মেথডের ক্ষেত্রে ইউজ হবে না। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কি বাদ দিচ্ছি অ্যাসেট কস্ট থেকে?
অ্যাকুমুলেটেড accumulated ডেপ্রিসিয়েশন। depreciation। এটাকে আমরা বলি বুক ভ্যালু। অ্যাসেট কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা কি বলি সেটারে? book value। বুক ভ্যালু। এই বুক ভ্যালুতে আমরা অ্যাসেটকে ব্যালেন্স শিটে দেখাই। কোথায় দেখাই? ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে আমরা ট্যানজিবল ফিক্সড অ্যাসেটের কস্ট লিখি, তারপরের লাইনে লিখি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। লিখে আমরা যে ভ্যালুতে দেখাই সেটার নাম হচ্ছে বুক ভ্যালু। কি ভ্যালু লেখা হয়? বুক ভ্যালু স্যার। ভ্যালু। আবার ভবিষ্যতে বলেন না যে বুক ভ্যালু মানে বইতে যেটা লেখা থাকবে। তারে গুণ দেব কি দিয়ে? ডাবল স্ট্রেট লাইন রেট দিয়ে ভাগ দেব, গুণ দেব ডাবল স্টেট লাইন রেট। ওই যে স্ট্রেট লাইন রেট মনে আছে কিনা? 10% বের করছিলাম, মনে আছে? Yes sir। আচ্ছা, 10% আমরা স্ট্রেট লাইন রেটের ফর্মুলা কি? 100% ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। এটার ফর্মুলা কি? 100% ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। কি বলছি আমরা? স্ট্রেট লাইন রেট। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে এটা ডাবল হয়ে যাবে। এটাতে কি করব? 2 দিয়ে গুণ দেব। ঠিক আছে? তাহলে স্ট্রেট লাইন রেটের ফর্মুলা হচ্ছে 100% ডিভাইডেড বাই n, মানে ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ। তাহলে আমরা এখানে পেলাম 10%। এখানে আমাদের রেট কত? 10%। তাহলে অঙ্ক করব কিভাবে বলেন? কি কি হবে ফর্মুলা 2018 সালের জন্য? অ্যাসেট কস্ট কত? 2,70,000। 2,70,000 মাইনাস ফার্স্ট ইয়ারে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নেই। অ্যাকুমুলেটেড বলতে সামেটেড, পুঞ্জীভূত। অ্যাকুমুলেটেড মানে কি? পুঞ্জীভূত, সামেটেড, টোটাল। সামেটেড বুঝেন? যোগ করে। বুঝা যায়? লিয়াকত সাহেব, স্যার বলেন স্যার। আপনি যদি 10 বছর ধরে যদি কামাই করেন, আচ্ছা প্রত্যেক 20,000 টাকা করে, প্রত্যেক বছরে যদি 20,000 টাকা করে যদি আপনি সঞ্চয় করেন, প্রত্যেক বছরে 20,000 টাকা করে সেভিংস, তাহলে 5 বছরে আপনার কমাই দিলাম, 5 বছরে কত টাকা সেভিংস হবে? 1 লাখ। এটা হচ্ছে অ্যাকুমুলেটেড। এটা 5 বছর ধরে আপনি কি করলেন? জমাইলাম, জমালেন। সেভিংস করলাম। তাহলে এটা যোগ করলেন, 5 বছরে সেভিংস কি করলেন? যোগ করলাম। এটাই অ্যাকুমুলেটেড সেভিংস। ওটার নাম কি বললেন তাহলে? অ্যাকুমুলেটেড। অ্যাকুমুলেটেড সেভিংস। তাহলে আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলতেছেন। 2018 সালে যখন ক্যালকুলেশন করতেছেন তার আগে আপনার কোনো ডেপ্রিসিয়েশন তো ক্যালকুলেশন করা নেই না। তাহলে 2018 সালে ডেপ্রিসিয়েশন কি হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন 18 সালে বের করতেছেন তখন কত? 0। ঠিক আছে? 0। আচ্ছা, তাহলে 70,000 মাইনাস 0, একে গুণ দেবো 2 ইনটু স্ট্রেট লাইন রেট। ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। তারপরে তো শুধু ফিগার বসায় দেওয়া, আর কোনো ব্যাপারই না। মনে রাখবেন বাকি 3টা মেথডের ক্ষেত্রে অ্যাসেট কস্ট মাইনাস এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু, কিন্তু ডিডিবি মেথডের ক্ষেত্রে শুধুমাত্র এস্টিমেটেড স্যালভেজ ভ্যালুর পরিবর্তে কি লিখছি আমরা? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আচ্ছা, তাতে আমাদের 2018 সালে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করলাম আমরা, কত আসলো? 54,000। 52,000। তখন 2019 সালের বের করব, তখন 2,70,000 থেকে বাদ দেবো কত? 54,000 বাদ দেব। 52,000। আলহামদুলিল্লাহ। তাতে ক্যালকুলেশন করলে কত আসলো? 43,200। 43,200। কেউ কথা বলবেন না, দেখি আমাদের ডিসি কি বলেন। ও মাস্টার্স পাস, হাজবেন্ড এখনো এইচএসসি পাস। তো 2020 সালে কত বাদ দেবো? কেউ কথা বলবেন, শুধু সাহেব বলবেন, ডিসি সাহেব টাঙ্গাইল। 2020 সালে তো স্যার বাদ দেব, যেটা ওই 43,200 বাদ দিতে হবে স্যার। ভালো করে বুঝে বলেন। 2,70,000 থেকে স্যার 54 বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওইটার সাথে স্যার 43,200 বাদ দিব। আমরা কিভাবে করতেছি ভালো করে বুঝে বলেন। 2020 সালে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 2020 সালে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড বুঝছেন তো? ওই যে 20,000 করে
54,000 দুইটা 54,000 আর 43,000 যোগ করতে হবে স্যার, যোগ করে বাদ দিতে হবে। আবার বলেন। স্যার 2020 সালের জন্য 2,70,000 মাইনাস 54,000 আর 43,202 যোগ করলে যেটা হবে এটা বাদ দিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সারাদিনের আজকে একটা ভালো উত্তর দিতে পারছেন। এটা রিমান্ডে নেওয়ার ফলে, রিমান্ডে নিয়ে ক্লাস চালাবো আজকে। এই জন্য আমি যদি আমার মতো খালি ভিডিও করে পাঠিয়ে দিতাম, বোর সাথে বসে প্রথমে চালু করে দিয়ে আবার অন্য গল্পে চলে যেতেন, আমার ভিডিওটা 1 মিনিটও দেখতেন না। ফুল ভিডিও একজন স্টুডেন্টও দেখেন না, আমাকে সব রেকর্ড আছে, সব বোঝা যাবে যখন পরীক্ষা হবে। তারপর যেমন কর্ম তেমন ফল, তাহলে আমরা সবগুলো মেথডেই বের করতে পারলাম। এই অঙ্কটা করব আমরা এখন। অঙ্ক করলাম সেটা ছিল যে সারা বছরে যদি হয় তাহলে তো খুব সহজ, সারা বছরে তো কোনো সমস্যা নেই। এখন যে অঙ্কটা করবো পার্শিয়াল ইয়ার ডেপ্রিসিয়েশন, অর্থাৎ যদি বছরের মাঝে কিনি তাহলে কি হবে। ধরুন আমরা সেপ্টেম্বরের 1 তারিখে যদি কিনি তাহলে কয় মাসের বের করবো? আলাউদ্দিন সাহেব যেমন অগাস্টে কিনলে বলছিলেন 5 মাসের, সেপ্টেম্বরে হলে কয় মাস? 4 মাস হবে এটা। 4 মাস হবে। আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যা বের করলাম, যা করেছিলাম সব ছিল 12 মাসের। কয় মাসের ছিল? 12 মাসের ছিল। 12 মাসের ছিল। তাহলে ডিসেম্বরের কি মনে হয় 4 মাসের বের করতে গেলে কি করতে হবে? কিছুক্ষণ আগে তো বের করলেন 54,000, তারপরে বের করলেন কত? 43,000। তো 54,000 তো সারা 2018 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর। তাহলে এটা যদি 4 মাসের হতো তাহলে কিভাবে বের করতেন? 54,000 হয় এটা তাহলে স্যার 54,000 এ যদি 12 মাসের 12 দিয়ে কি? 12 দিয়ে ভাগ পুরা দিতে হবে। বছরের ছিল। হ্যাঁ 54,000 তো স্যার পুরা বছরের ছিল। 12 দিয়ে গুণ দেবো আমরা? 12 দিয়ে ভাগ দিব স্যার। ভাগ দেবো, যাক। আর 4 দিয়ে? 4 দিয়ে গুণ স্যার। আচ্ছা, যাক। এই অঙ্কটা একটু মনে রাখতে হবে। দেখেন আমরা 4 মাসের বের করবো, আমাদের কস্ট ছিল হচ্ছে 76,000। একটু খেয়াল করে দেখেন, 5 ইয়ার্স, স্যালভেজ ভ্যালু 4,000, ক্যাপাসিটি হচ্ছে 1,000 ইউনিট, 2015 সালে 70 ইউনিট, 2016 সালে 210 ইউনিট। 2015 সালে এত কম হওয়ার কারণ কি? স্যার এটা 4 মাস ব্যবহার করা হয়েছে। মাসের, আচ্ছা 4 মাসে আপনি স্বাভাবিকভাবে 4 মাসে কম ইউনিট হবে। আর 2016 সালে 12 মাস। ইয়েস স্যার। এখানে বুঝছেন, তাহলে মনে রাখেন 76, 4, 5, 1,000। এটা একটু মনে রাখেন, 76, 4,000, 5, 1,000, 70, 310। একটু মনে রাখতে হবে। কি করবো আমরা? আরো বুঝতে কষ্ট হয় কিনা? আগের মতোই বের করলাম, 12 দিয়ে ভাগ দিয়ে 4 দিয়ে গুণ দিলাম। 4 মাসের বের 2015 সাল শেষ। 2016 সালে কি করব? আমাদের দেখি ডিসি হাঁপায় গেছেন, খাদিজা কি বলে দেখি। 11 নাম্বার সেক্টর, খালি জমজম টাওয়ার এসে ঘোরাঘুরি করে। হ্যাঁ বলেন। খাদিজা বলেন 2016 সালে কি করব? 76,000 থেকে এই 4,000 আর 4,800 বাদ দিব। মাথার উপর মারবো একটা হ্যামার। পাগলদের চিকিৎসা কিভাবে করে? এই খাদিজা বলেন, পাগলদের চিকিৎসা কিভাবে করে? স্যার জানি না তো। মাথায় ইলেকট্রিক শক দেয়। কি দেয় মাথায়? ইলেকট্রিক শক। কিন্তু স্যার হচ্ছে মানে বিক্রি করলে যত টাকা হয় সেই টাকাটা হচ্ছে 12 দিয়ে গুণ করতে হবে। এখন ওটা বাদ দিবেন কেন? এই বাদ দেয়া কি এই মেথডে, স্টাইল লাইন মেথডে বাদ দেই আমরা? মাথা পাগল।
বাদ দিলাম তো আমরা সেই ডিডিবি মেথডে, স্ট্রেট লাইন মেথডে। এই জন্য লিয়াকত সাহেবের মতো খাদিজারে এতক্ষণ রিমান্ডে রাখতে হতো। রিমান্ডে ছাড়া মায়ের উপর কোনো ওষুধ নেই, পাগলের চিকিৎসা বলতে পারবেন। স্যার হচ্ছে পরীক্ষাতে কি মেথড ডিক্লাইন করা থাকবে? হ্যাঁ, ডিক্লেয়ার করা থাকবে? থাকবে থাকবে থাকবে। আচ্ছা, আচ্ছা। 2016 সালে কি করবো? স্যার 16 সালের 76,000 মাইনাস 4,000 ওটা ঠিক থাকবে, আর নিচে 5,000 থাকবে, আর ওইটা হবে না আর কি স্যার। নিচে 5,000 আবার কোথায় পাবো? না 5 ইয়ার্স স্যার, সরি 5,000 এক জিনিস, স্যার ভুলে বের হয়ে গেছে। সঠিকটা বের হয় না। এখানে আমরা যেহেতু 2016 সালে পুরো বছরই ইউজ করছি, সেখানে আর 12 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করার কোনো দরকার 4/12 এটা হবে না স্যার। খাদিজা কি বুঝতে পেরেছেন? সত্য কথা বলবেন। স্যার এটা পুরো বছরের হবে, বুঝতে পারছি এবার। 2015 সালে সেপ্টেম্বর থেকে ইউজ করছেন, আর 2016 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইউজ করছেন, কাজে সেখানে কোনো ভাগ হবে না। জি স্যার। হ্যাঁ, ভালোই। এই মেথডে কোনো তফাৎ নেই, আগের মতোই, আগে যা করেছিলাম তাই। কারণ এখানে কোনো মাস চাষের বিষয় না, এখানে যত ইউনিট প্রোডাকশন হবে সেটা দিয়ে গুণন, ইউনিট প্রোডাকশনের উপরে এটা স্যার। ক্যাপাসিটি দিয়ে ভাগ, গুণন হবে যে ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে যত ইউনিট প্রোডাকশন। তো 4 মাসে 70 ইউনিট, 70 দিয়ে গুণন, পরে 12 মাসে 210 ইউনিট, 210 দিয়ে গুণন। বুঝা গেছে? স্যার সালাউদ্দিন সাহেবের সেই 5,000-এর জায়গায় এখানে কত হবে? 1000 হবে। 1,000 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপর কোন মেথড? SOID। Time of the year's digit SY SOID কত হবে এই মেথডে? SOID স্যার এই অঙ্কে কত হবে? SOID আমাদের এখানে ইউজফুল লাইফ 5 ইয়ার্স। 5 into 5 plus 1 5 6 30 divided by 2 তাইলে হলো আপনার হলো 15। খাদিজা বুঝতে পারছেন কিনা আল্লাহ জানে। নো স্যার। খাদিজা 15 কিভাবে বের করলেন? n প্লাস ফর্মুলা ইউজ করে N n plus 1 স্যার n+1/2। এটা আমার ছেলে এসে বসছিল বলে, এটা তো বাবা আমরা ক্লাস 5-এই করছি। n into n plus 1 divided by 2. তাহলে কত হয়? বুঝে খাদিজা? জি স্যার। জি স্যার। 15। আচ্ছা, এই মেথডটা খুব কঠিন এই পার্শিয়াল ইয়ার ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে। আগেরগুলো কিন্তু কঠিন কিছু না, শুধু 4 মাস ওদের 4 দিয়ে গুণন 12 দিয়ে ভাগ, তারপরে তো আর কোনো সমস্যাই হয়নি। এই মেথডে একটু সমস্যা, ভালো করে বুঝে নেন। আমি যদি কোশ্চিন করে এরকম প্যাচ দেওয়া কোশ্চিন দিতে পারি, প্যাচটা বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে হবে। পরীক্ষার সময় বলা যাবে না যে বুঝিনি, পরীক্ষার পরে বুঝলে অন্তরে কল্পনা করলেও গুণা হবে। বের করে নিতে হবে, একটু খেয়াল করে দেখুন। এই পর্যন্ত তো আমরা জানি, এখানে যে এই যে 15 দিয়ে ভাগ হবে সেই পর্যন্ত তো আমরা জানি। 5 দিয়ে প্রথমেই আমরা এই মেথডে কি দিয়ে গুণ দেই? এই মেথডে গুণ দেই যে যখন অ্যাকাউন্টিং পিরিয়ড, যখন আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব, তার শুরুতেই রিমেইনিং ইউজফুল লাইফ কত। যেমন আগে যে অঙ্ক করলাম শুরুতেই ছিল 10 বছর, তাহলে এই অঙ্কে কত হবে? শুরুতে 2015 সালের শুরুতে কত হবে? 5 বছর। তাহলে 15 দিয়ে ভাগ 5 দিয়ে গুণন পর্যন্ত তো আমরা আগেই শিখছি না? যোগ হবে কি? শুধুমাত্র 12 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ। 4 মাসের বের করছি। 2015-তে কোনো সমস্যা নেই। 2016 থেকে সমস্যা শুরু।
তাহলে এটা আমরা আগের মতোই করলাম, কোনো সমস্যা নেই, যেহেতু 4 মাসের, এই জন্য 4 মাসের বের করে নিলাম। আশা করি বুঝতে পারছি। 2016 সাল থেকে সমস্যা। 2016 সালে সমস্যা কিসের জন্য? এই রিমেইনিং ইউজফুল লাইফের জন্য। 2016 সালের শুরুতে আমাদের রিমেইনিং ইউজফুল লাইফ কত? খাদিজা বলেন। স্যার 4 বছর। সরাসরি 4 বছর। হ্যাঁ, এখানে 5 বছর ছিল, তাহলে 1 বছর কমে গেল, 4 বছর। 4 মাস। মাথা কয় মাস? 4 বছর 8 মাস। 4 বছর 8 মাস। সালাউদ্দিন সাহেব কি বলবো আর, আপনার ক্লাসমেটরা সব জিম ধরে আছে, জিম ধরে আছে, সবগুলোরই আমাদের এলাকায় নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। স্যার আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলেন। এসওআইডি কি ওইভাবে বের করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এসওআইডি 15 থাকবে, এটা তো আমরা ফ্র্যাকশন করতে পারবো না, এই জন্যই তো সমস্যাটা। বুঝতে পেরেছেন? সমস্যাটা এই জায়গায় যে আমরা এখানে 4.5 4.8 দিয়ে এটা বের করতে পারবো না, এটা করা যাবে না। ওই সাম অফ দা ইয়ার ডিজিট, ওই ইয়ারের ডিজিট, ওইগুলো ফ্র্যাকশন কোনো ডিজিট না, ঠিক আছে? এই হবে, এটা করতে হবে, একটু খেয়াল করে দেখেন। তাহলে আমরা দেখলাম যে 4 বছর 8 মাস আমাদেরকে কি করতে হবে? এই প্রথম 8 মাসের বের করে নিতে হবে। প্রথম 8 মাসের যখন বের করব, একটু খেয়াল করে দেখেন, 2016 সালে গিয়ে প্রথম 8 মাসের বের করে নেব। যখন প্রথম 8 মাসের বের করব, তখন আমাদের ধরে নিতে হবে যে রিমেইনিং ইউজফুল লাইফ এখনো 5 বছরই আছে। খেয়াল করে দেখেন, আগে 4 মাসের বের করছিলেন না? ইয়েস স্যার। এখন কয় মাসের বের করবেন প্রথমে? 8 মাস। না 8 মাসের বের করব, 1 বছর পূর্ণ করে তাহলে নেব। বছর শেষ হয়ে গেল, কত গেল? 1 বছর শেষ। 1 বছর শেষ। তো এই 1 বছর শেষ না হওয়া পর্যন্ত রিমেইনিং ইউজফুল লাইফ কত বছর ধরছিলেন? 5 বছর। 5 বছরই ধরেছিলেন। তাহলে বাকি 4 মাসের যখন বের করবেন, 2016 সালের বাকি 4 মাসের যখন বের করবেন, তখন ধরবেন স্যার এখানে 4 হবে, 5 এর জায়গায় 4 হবে। 5 এর জায়গায় 4 হবে। 4 হবে। এই যে রিমেইনিং ইউজফুল লাইফ তখন কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 4 হয়ে যাবে। আচ্ছা, আর এখানে 4 মাসের বের করলেন এই জন্য 4, এখানে 8 মাসের বের করলেন এই জন্য 8। এটা তো আগেই বুঝছি। এখন আমরা কি করব? এই দুইটা যদি যোগ করি, কত 16,000 আর 6,400। হলো 22,400। এই 22,400 কত সালে ডেপ্রিসিয়েশন? 2016 সালের। 2016 সালে। বুঝা গেল? 2017 সালে যখন বের করব, তখনও এই সিস্টেমে আগাতে হবে। খাদিজা বলেন, 2017 সালে কোথায় চেঞ্জ হবে? আর আমি এখানে একটু ক্লিয়ার হইতে চাই, সেটা হচ্ছে একসাথে কেন 12 মাসের নেওয়া যাবে না? আপনার তো 12 মাস তো নেই। আমার ফর্মুলা অনুসারে এখানে যে সাম অফ দা ইয়ার ডিজিটস, আমার ডিজিট তো 1 2 3 4 5, ঠিক আছে? জি স্যার। তখনই আমি 2016 সালে বের করতেছি, তখন 2016 সালে তো পুরো 4 বছর নেই। আপনি যদিও বলতেছেন যে 4 বছর আছে, শুরুতে 4 বছর নেই, শুরুতে আছে 4 বছর 8 মাস, 8 মাস চলে গেলে তখন আছে 4 বছর। তো যখনও 4 বছর 8 মাস আছে, তখন আমরা 8 মাসেরই বের করব, কিন্তু যেহেতু ফ্র্যাকশন করতে পারছি না, তখন আমাদেরকে এই রিমেইনিং ইউজফুল লাইফ 5 ইয়ার্সই ধরে নিতে হচ্ছে। আর বাকি 4 মাসে যখন বের করতেছি, তখন আমরা ধরে নেব আপনার কথা মতো, তখন আছে কত? তখন হচ্ছে 4 বছর, সরি 4 বাই 15। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার হচ্ছে 4 বাই 15 এই নিচে লিখে দিন। আপনাদের কি ভয় লাগলে 15টা লিখবেন এই জায়গায়, দরকারই নেই এখানে 15। আমরা যেমন এসওআইডি সব এখানে লিখছি, তাহলে আর এই 15 এখানে নেই মনে করেন। এখন আমাকে বলেন 2017 সালে কি করব, কোন জায়গায় চেঞ্জ হবে? 2017 সালে 3 হবে, 3/15। এই আপনার নাম খাদিজা না? স্যার যদি শুধু এখানে কোন জায়গায়? এই যে উপরেটা তো ঠিকই থাকবে, শুধু শেষের যে এখানে সে 3/15 হবে, এই যে 1/3 এর এইখানে। টোন পাচ্ছেন, পাবনার টোন। জি স্যার। খাদিজার টোন একেবারে পাবনা 100% চেঞ্জ হবে, তাই না? জি স্যার, শুধু 3 হবে। আচ্ছা
ঠিক আছে, বুঝছেন? এই গেল আমাদের এসওআইডি মেথড। ডিডিবি মেথডে কোনো সমস্যা নেই। তাহলে এই মেথডটা যেন মনে থাকে যে আমাদের ফার্স্ট ইয়ারে কোনো সমস্যা নেই, সেকেন্ড ইয়ার থেকে প্রবলেম শুরু হবে। সেকেন্ড ইয়ারের প্রবলেমটা আমরা এইভাবে সলভ করব, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, দেখি আমাদের আর কি আছে এখানে। তানভীর সাহেব কি আছেন আমাদের সাথে এখন? জি স্যার। শুরুতে জয়েন করছেন, তারপর জয়েন করেননি বলে কত কথা বলছি আপনার জন্য। আপনি বলেন, আমরা যদি এই অ্যাসেটটা যদি ভালো করে অ্যাসেটটা যদি নভেম্বরের 20 তারিখে কিনতাম তাহলে কি করতাম? কয় মাস ধরতাম বলতে পারবেন? মানে স্যার এটা কোন সালে স্যার? আচ্ছা ধরলাম 2015 সালেরই। 2015 সাল হইলে স্যার ওইখানে তো নভেম্বরে আমার 1 মাসই ধরতে হবে স্যার। নভেম্বরে কয় তারিখ? নভেম্বরে যে কোনো তারিখে কিনলে আমাকে 1 মাসই তো ধরতে হবে, কারণ আপনি ঠিকঠাক বলছেন স্যার। আমারে মানে আমি যদি 1 মাস অতিরিক্ত ধরিও, আমারে পরের বছরে মনে করতে হবে যে আমার বাকি ওই সময়টাই বাকি আছে 15 মাসে। 5 মাস ধরলেও আমার ধরতে হবে, 10 তারিখে হইলেও ধরতে হবে যে 15 মাসের বাকি আছে। সবাই মনে রাখবেন, যদি এমন থাকে, নরমালি বাস্তবে থাকে, থাকে না। জি স্যার। আমরা 15 তারিখের পরে কিনলে ওই মাস পরের মাস থেকে দেব। আর অনেক সময় এমন হয় যে 15 তারিখে যদি কিনি তাহলে ফ্র্যাকশন করতে পারি, আর 15 তারিখে আগে কিনলে পুরো মাসই ধরি। জি স্যার। যদি নভেম্বরের 1 তারিখে কিনতাম, নভেম্বরের 1 তারিখে কিনতাম, তাহলে আমার কোন জায়গায় কিনতাম বলেন তো? 2015 তারিখে, 2016 সালে এটাও 5 বছর ইউজফুল লাইফ সবই ঠিক আছে, কিন্তু কিনেছি নভেম্বরের 1 তারিখ। তাহলে 2016 সালে এসে কি করতাম সেটা একটু বল। কোন কোন জায়গায় চেঞ্জ হতো আমাদের? এই যে এইসব জায়গায় কোথায় কোথায় চেঞ্জ হতো? আবার বলি, 2015 সালে নভেম্বরে 1 তারিখে কিনছিলাম। 2015 সালে নভেম্বরের তো 1 মাসের, এই 1 তারিখে কিনলে তো 2 মাসের বের করেছি, মনে পড়ে না? জি স্যার। তো ঠিকই ছিল, জি স্যার। মনে আছে? তাহলে 2016 সালে করবো, কোথায় কোথায় যাবে? 16 সালে এখানে 12 জায়গায় 14 হয়ে যাবে স্যার। যাবো ধরে আপনার 8-এর জায়গায় 10 হবে। কিভাবে বলে 12 জায়গায় 14 হবে? 12 এগুলো কি মাস না? ও স্যার ঠিক আছে স্যার, উপরে 2 বেড়ে যাবে স্যার। 12 মাস ঠিক থাকবে, উপরে 8-এর জায়গায় 2 বেড়ে যাবে, যোগ হয়ে যাবে আর কি, 10 মাস হয়ে যাবে। সবগুলো জিম ধরে আছে, বলছি না আমার এলাকা নিয়ে ট্রিটমেন্ট। আমার ফেস টু ফেস ক্লাস করলে সবগুলো ট্রিটমেন্ট হয়ে যেত। স্যার নেটওয়ার্কের কি সমস্যা? কথা ভেঙে ভেঙে আছে, বুঝি না স্যার। ওই যখন বোঝেন না, যদি বলি যে আপনাকে মাঠে পাঠিয়ে দেবো কামলা হিসাবে, তখন শোনেন। আপনার নাম লিয়াকত, আপনি হচ্ছে ওই কক্সবাজার ওই থানার হচ্ছে এসআই, তখন শোনেন। আর যখন বলি তখন শোনেন না। সমস্যা তো এই জায়গায়। এটা নেটওয়ার্ক আপনাদের সাথে মানে এই সময় ভালো সার্ভিস দেয়। যখন ওসি বলি তখন শোনেন, আর ওসি বলার সময় না স্যার, এরকম ভাই। তাহলে আমরা শিখলাম সেখানে 8-এর জায়গায় হয়ে যাবে 10। আর এখানে কত হবে? এখানে 2 হবে। 2 হবে। সবাই 2 হবে স্যার। আচ্ছা, তা তো বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা, এই গেল এসওআইডি মেথড। ডিডিবি মেথডটা আরো সহজ, আগের মতোই করব, সব একই থাকবে। শুধুমাত্র কি করলাম, ফার্স্ট ইয়ারে মেথডের মতো ফার্স্ট ইয়ারে 4 মাসের, এই জন্য 12 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণন। কিন্তু 2016 সালে আমরা জানি ডিডিবিতে এইটা এসে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাবে ধরা হয়। এখানে কিন্তু
4/12 8/12 হচ্ছে না, কেন হচ্ছে না? 2016 সালে আমরা পুরো বছর ইউজ করেছি, ঠিক আছে? Yes, sir. 16 সালে আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম পার্শিয়াল ইয়ার ডেপ্রিসিয়েশনে, স্ট্রেট লাইন মেথডে এবং ডিডিবি মেথডে শুধু ফার্স্ট ইয়ারে আমরা দেখলাম আমরা যত মাসের আমরা মাস দিয়ে প্রোডাকশনে কোনো তফাৎ নেই, ইউনিটস অফ প্রোডাকশন আগেও যা করেছি পরেও তাই করব। শুধু ক্ষেত্রে সমস্যা, এসওওয়াইডির ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে কোনো সমস্যা নেই, সেকেন্ড ইয়ারে সমস্যা। তো এই গেল আমাদের ডেপ্রিসিয়েশনের আলোচনা। আমাদের জান্নাতি আর জাহান্নামীরা তো কেউ নেই, সব জাহান্নামী কয়েকজন আছেন। আর জান্নাতি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুরুতে তো সালাম কালাম দিয়েছিলেন, অনেক রিকোয়েস্ট করে একটা ছবি বানাতে পারলাম না, এই ফুলটার নামও জানেন না, নাম দিয়ে দিচ্ছি জান্নাতি ফুল। আমরা আজকে কি কি জিনিস আলোচনা করলাম? আপনার কি মনে পড়ে, কতটুকু মনে পড়ে যে এই জিনিস আলোচনা হলো? স্যার ডেপ্রিসিয়েশন নিয়ে আলোচনা করছি। ডেপ্রিসিয়েশন কোন ধরনের অ্যাসেটের ক্ষেত্রে আমরা চার্জ করি? ধরুন আমার একটা অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট, সেটার নাম হচ্ছে গুডউইল। কি বলছি? গুডউইল। গুডউইল। তাহলে গুডউইলের উপরে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব না? জি স্যার। আপনি কি ছিলেন ক্লাসে? জি স্যার ছিলাম, নেটের ডিস্টার্বের কারণে মাঝখানে বের হয়ে গেছিলাম। এখানে তো মেন্টালি ফিজিক্যালি কিছু তো বুঝতে পারি না, কারণ যেহেতু দেখতে পাচ্ছি না, আর মেন্টালি ওটা তো দেখতে পাই না, এই জন্যই পড়া ধরি। যারা ফিজিক্যালি আছেন, ওই যে সালাউদ্দিন সাহেব, খাদিজা, ইয়াসিন সাহেব, লিয়াকত সাহেব এবং সাইমন সাহেব এবং রিয়াজুল সাহেবের নাম না বলে মাইন্ড করবেন। তো এই যে পাঁচজন শুধু আমার ক্লাসে ফিজিক্যালি আছেন, আশা করি তারা মেন্টালিও আছেন। কিন্তু বাকি যারা, এরা তো ফিজিক্যালি মেন্টালি আমি তো বুঝতে পারি না যে আছেন কি নেই। আমি একটা কথা বলেছিলাম, আমি একটা শব্দ বলেছিলাম, প্লান্ট অ্যাসেট। দেখেছিলেন কখনো, শুনেছিলেন কখনো? জি স্যার। আচ্ছা, আমি আজকে একটা শব্দ বলেছিলাম, স্কিন টাচ, একদম টাচের কথা বলেছিলাম কোন এক সময়। জি স্যার। আচ্ছা, তা আমরা বলেছিলাম যে যে অ্যাসেটটা ট্যানজিবল, এটা লং লিভড, যেটা বিজনেসে ইউজ করবে 1 বছরের বেশি, এবং যেটা ট্যানজিবল বলতে যেটাকে দেখা যায়, ছোঁয়া যায়। কি বলছিলাম? যেটাকে দেখা যায় এবং ছোঁয়া যায়। আচ্ছা, স্কিন টাচ বলছি কি জন্য? যে সবাই বুঝতে পারে, যেরকম খালি দেখেন না নাপিতদের মতো সারাদিন খালি ধার দেয়। আমরা স্যার বলে যে নাপিতরা যেরকম খুঁট ধার দেয় না, এরকম এখন সবাই খালি খুঁট ধার দেয়। রিটায়ারমেন্টে চলে গেছেন উনি, কয় যে এখনকার ইয়াং জেনারেশন সবাই খুঁট ধার দিয়ে সব হয় নাপিত, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে এই কান করে রাখে ব্লক, আর যারা প্রেম করে তারা এটারে করে রাখে ব্লক। অর্থাৎ তাদের যতই পড়াও কান দিয়ে ঢুকবে না, মাথায়ও থাকবে না মেমোরি। এটা একজনকে বর্গা দিয়ে দিছে ফুল মেমোরি, ফুললি অকুপাইড, মানে মেমোরি ফুল। এটা কোন এক পেতনি হোক আর যাই হোক, ছেলেদের কথা বলছি, মেয়েদের কথা বলছি না, ওটা অকুপাই করে রাখছে। তো এই জন্য বলে যে যতই বকবক করে এখনকার ইয়াং জেনারেশনকে পড়াতে পারবে না, কারণ তারা আসলে মেমোরি কানও আছে ইয়ারফোন দিয়ে, এটা ফুল, ওদের কিছু ঢুকবেই না। তো ঢুকলেও সেভ হবে না, যদি একটু ঢুকেও এরকম আরেক জায়গায় যা সেভ হবে না। দেখেন না, যখন মেমোরি ফুল থাকে কপি করে পেস্ট করতে যাবেন, এইরকম হয়ে থাকে, পেস্ট হয় না। তো ক্লাস আজকে শেষ, জান্নাতিকে যেটা বলছি, তো আপনার কি মনে হয় গুডউইল কি এই ক্রাইটেরিয়াতে পড়ে? এটা কি ট্যানজিবল? শুনতে পাচ্ছেন?